কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ফেসবুকে এবং ওয়েব অ্যাপে দুই জায়গায় লাইভে আছি। ওকে, তো চলো শুরু করি। ঠিক আছে সব কিছু ওকে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 10তম ক্লাস, তাই তো? তো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? বৃত্তাকার গতি পড়ছিলাম, তাই না? বৃত্তাকার গতির ক্ষেত্রে সমকৌণিক ত্বরণ এই পর্যন্ত আমরা দেখছিলাম। সমকৌণিক ত্বরণের 4টা সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির মতো করে, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মতো করে, থেটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, থেটা ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর লাস্টে একটা সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এর মতো করে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থেটা। এই সূত্রগুলো আমরা দেখছিলাম। বলো দেখছিলাম কিনা? দেখছিলাম তো? ওকে, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা বৃত্তাকার গতির ত্বরণ নিয়ে মূলত আলোচনা করব। বৃত্তাকার গতির ক্ষেত্রে ত্বরণ, বোর্ড বইতে ত্বরণের ব্যাপারটা কিন্তু খুবই সুন্দরভাবে আলোচনা করা নেই। তো বৃত্তাকার গতির ক্ষেত্রে আজকে আমরা ত্বরণের একেবারে ডিটেলস আলোচনা করব। বৃত্তাকার গতিতে যদি বস্তু ঘুরতে থাকে তাহলে তার ক্ষেত্রে ত্বরণ থাকে 4টা, টোটাল ত্বরণ থাকে 4টা। ভাই বৃত্তাকার গতিতে ত্বরণ 4টা? ইয়েস। কৌণিক ত্বরণ আলফা 1টা, আর রৈখিক ত্বরণ থাকে 3টা। কিভাবে? তো সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো প্রথমে তুমি একটা কোশ্চেন একটু লিখো যে সরল রৈখিক পথে সমদ্রুতিতে চললে ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তপথে সমদ্রুতিতে চললে ত্বরণ থাকে। এই প্রশ্নের উত্তর তুমি 9-10-এও জানছো। এক কথায় যদি আমি বলি তাহলে সরল রৈখিক পথে সমদ্রুতিতে চললে বেগের মান দিক কোনোটারই কোনো পরিবর্তন হচ্ছে না, সমদ্রুতিতে চলছে। এবং সরল রৈখিক পথে বেগের মানেরও কোনো পরিবর্তন নেই, দিকেরও কোনো পরিবর্তন নেই। এই কারণে ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। এই কারণে ত্বরণ শূন্য, ত্বরণ থাকে না। কিন্তু বৃত্তপথে যখন সমদ্রুতিতে চলবে তখন প্রত্যেকটা পয়েন্টে বেগের মান সেম, বাট দিক তো আছে নাকি? তো দিকের পরিবর্তনের কারণে ত্বরণ থাকবে। যে ভাই দিকের পরিবর্তন হলে ত্বরণ কেন হবে? মানের পরিবর্তনের জন্য ত্বরণ না। বেগ ভেক্টর রাশি স্পর্শক বরাবর বৃত্তপথে যদি ঘোরে স্পর্শক বরাবর যে কোনো মুহূর্তে তার দিকটা থাকবে, তাহলে দিকের পরিবর্তন হবে। এই দিকের পরিবর্তনের কারণে বেগের পরিবর্তনের মান থাকবে, আর এই বেগের পরিবর্তন ভেক্টরের মান থাকার কারণে ত্বরণ থাকবে। তো সেই জিনিসটাই আমরা দেখব। তো চলো প্রথমে সরল রৈখিক পথে কি ঘটনা ঘটে সেইটা একটু দেখি। প্রথমে আসো সরল রৈখিক পথ। ধরো একটা সরল রৈখিক রাস্তা, সেই রাস্তায় একটা গাড়ি চলতেছে। সরল রৈখিক একটা রাস্তা, সেই রাস্তায় একটা গাড়ি চলতেছে। গাড়ির আদিবেগ ইউ। তো আদিবেগ ইউ, তার মানও যা, শেষ বেগ ধরো চলছে এই পর্যন্ত, চলছে এখানে আসছে, তাহলে এই পয়েন্টে শেষ বেগ ভি এর মানও তাই সমদ্রুতিতে চলছে। তাহলে আমরা এই শেষ বেগটাকে, এটাকে ভি2 ভেক্টর বললাম, আর এটাকে ভি1 ভেক্টর বললাম। এর মানও ভি, এর মানটাও ভি, সেম মান। তাহলে এবার আমি যদি তোমাকে বলি নাও একটু ত্বরণটা হিসাব করো তো। এখান থেকে ধরো এখানে গেছে, সময়ের যে পরিবর্তন সেই সময়টা হচ্ছে ডেলটি সময়। তাহলে আমরা আসো ত্বরণের হিসাবটা করব মানের বিবেচনায়, দিকের বিবেচনায়, দুইভাবে হিসাবটা করব। দেখো, মানের পরিবর্তনের জন্য অর্থাৎ দ্রুতি চিন্তা করে, দ্রুতি হিসাব করে আমরা দ্রুতির পরিবর্তনের হার বের করব। মানে ত্বরণ
দ্রুতির পরিবর্তনের হার, ত্বরণ বেগের পরিবর্তনের হার। তা আমরা দ্রুতি হিসাব করে, মানে শুধু মান, শুধু মানের পরিবর্তন। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝো, ডেল ভি ভেক্টর মডুলাস মানে কি, বেগের ভেক্টর, বেগ ভেক্টর তার মডুলাস মানে শুধু মান, সহজ কথা শুধু মান। তাহলে এটা আলটিমেটলি কি প্রকাশ পাইলো, আলটিমেটলি দ্রুতি প্রকাশ পাইলো আর কি, এটা হচ্ছে দ্রুতি হয়ে গেল। তাহলে দেখো তো ভাই, এই পয়েন্টে মান কত ভি, এই পয়েন্টে মান কত ভি, তাহলে মানের পরিবর্তন কত ভি মাইনাস ভি, জিরো, মানের কোনো পরিবর্তন নেই। তাহলে ডেল ভি ভেক্টর মডুলাস ভি মাইনাস ভি, জিরো রে ভাই, এর মান 10, এর মানও 10, 10 বিয়োগ 10 জিরো। তাহলে এবার যদি আমি বলি ত্বরণ এ কত, তাহলে এ ডেল ভি ভেক্টর, এই যে ডেল ভি ভেক্টরের মান ডিভাইডেড বাই ডেল টি, তো উপরে তো জিরো, তাকে তুমি যা দিয়ে ভাগ দিবা, ডেল টি দিয়ে ভাগ দিলা, কত হবে ভাই, জিরো হবে, কোনো ত্বরণ নেই, কোনো ত্বরণ নেই। এবার আসো তো দিকের পরিবর্তন চিন্তা করে, দিকের পরিবর্তন, দিকের পরিবর্তন চিন্তা করে আমরা এবার দিকের পরিবর্তন ভাববো। এবার শোনো, এবার ডেল ভি ভেক্টরের মান বের করব, ডেল ভি ভেক্টরের মান। আগে তুমি আমাকে ডেল ভি ভেক্টরটা বের করে দাও, ডেল ভি ভেক্টর, এবার ভেক্টর বিয়োগ, ডেল ভি ভেক্টর মানে ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টর। কোথায় শিখছিলাম আমরা, ভেক্টর অধ্যায়ে শিখছিলাম, ভেক্টর অধ্যায়ে। এই যে ডেল ভি ভেক্টর হচ্ছে ভি টু শেষ বিয়োগ আদি ভি ওয়ান, কি মনে পড়ে ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগ কিভাবে করতে হয়। এবার এই ভেক্টর বিয়োগের মানটা বের করতে হবে। বলো তো ভেক্টর বিয়োগের মানের সূত্র কি, ডেল ভি ভেক্টর তার মান, সূত্রটা কি ছিল, ভেক্টর যোগের সূত্র কি, যোগের যা সূত্র তাই, শুধু প্লাসের জায়গায় মাইনাস, শুধু প্লাসের জায়গায় মাইনাস, মনে পড়ে ভেক্টর অধ্যায় শিখাইছিলাম। তাহলে রুট ওভার ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার অথবা ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার টু ভি ওয়ান ভি টু কজ আলফা, মাঝখানে এখানে কি হবে, এখানে হবে মাইনাস। ভেক্টর অধ্যায়ে শিখছিলাম ভেক্টর বিয়োগের সূত্র এটা, ভেক্টর যোগ হলে এখানে প্লাস হয়, ভেক্টর বিয়োগ হলে এখানে মাইনাস হবে। আলফা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো তো রুট ওভার, আসো এর মান কত ভি, ভি স্কোয়ার, এর মান কত ভি, ভি স্কোয়ার মাইনাস টু ভি ইন্টু ভি, ভি ইন্টু ভি কজ আলফা, এটা যেদিকে এটাও সেই দিকে না, একই দিকে না, একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ আলফা তো 0 ডিগ্রি, আলফা 0 ডিগ্রি, কজ 0 1, তাহলে মাইনাস টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি স্কোয়ার টু ভি স্কোয়ার মাইনাস টু ভি স্কোয়ার, কী হলো জিরো, জিরো হলো জিরো। তাহলে এবার এ ডেল ভি ভেক্টর তার মান ডিভাইডেড বাই ডেল টি, তাহলে কত হলো ত্বরণ জিরো। তো সরল রৈখিক পথে যদি একই মানের বেগ নিয়ে চলতে থাকে, তাহলে তুমি দ্রুতির পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার যেভাবে হিসাব করো না কেন, কত হচ্ছে, জিরো হচ্ছে। বুঝছো, অনেকে না এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, যে ভাই ডেল ভি ভেক্টর মডুলাস কি আর ডেল ভি ভেক্টর মডুলাস কি, এই দুইটার মধ্যে পার্থক্য। এটা হচ্ছে বেগের মানের পরিবর্তন, আর এটা হচ্ছে বেগের পরিবর্তন ভেক্টরের মান, বেগের পরিবর্তন ভেক্টরের মানে ডেল ভি ভেক্টরের মান, ডেল ভি ভেক্টরের মান, আর এটা ভি এর মানের পরিবর্তন। যেমন এখানে ভি এর মান ভি, এখানে বেগের মান ভি, মানের পরিবর্তন ভি মাইনাস ভি, ভি মাইনাস ভি, ভি মাইনাস ভি, জিরো, বুঝা গেছে। আর ডেল ভি ভেক্টর মডুলাস কি, এটা হচ্ছে ডেল ভি ভেক্টর অর্থাৎ বেগের পরিবর্তন ভেক্টর ভি টু মাইনাস ভি ওয়ান, ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টর বিয়োগের মান, অর্থাৎ ডেল ভি ভেক্টরের মান, বেগের পরিবর্তন ভেক্টরের মান। কি দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে, দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, এইটা আর এইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে ওকে। এবার আসো দেখি, এবার বৃত্তপথ হলে কেমন হয়, দেখি এবার বৃত্তপথে যখন ঘুরবে তখন কি হয়। এই যে এটা হচ্ছে বৃত্তপথ, এটা বৃত্তপথ,
ওকে, এখন আসো, এবার আসো বৃত্তপথে। বৃত্তপথে বস্তুর যে কোনো মুহূর্তে বেগের ডিরেকশন স্পর্শক বরাবর। কি বরাবর? স্পর্শক বরাবর। তুমি একটা ভেজা কাপড় নিবা, নিয়ে এইভাবে ঘোরাবা। ভেজা কাপড়, পানি আছে, পানিতে ভেজানো, এভাবে ঘোরাবা। ঘোরাইলে দেখবা তা থেকে পানি এরকম ছিটকে 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 পানি পড়বে, পড়বে না? তো কোন বরাবর ছিটকে যাবে? একেবারে স্পর্শক বরাবর ছিটকে যাবে। কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে, কোনো মুহূর্তে তার বেগের ডিরেকশন হবে স্পর্শক বরাবর। এই যে স্পর্শক বরাবর। তাহলে এই পয়েন্টে স্পর্শক বরাবর, এই পয়েন্টে স্পর্শক বরাবর, এই পয়েন্টে স্পর্শক বরাবর, এই পয়েন্টে স্পর্শক বরাবর, এই পয়েন্টে স্পর্শক বরাবর। তাহলে প্রত্যেকটা পয়েন্টে বেগের ডিরেকশন স্পর্শক বরাবর। তাহলে বেগ প্রত্যেক বিন্দুতে স্পর্শক বরাবর। দেখো, ধরো মান সেম আছে, ধরো এই পয়েন্টে বেগের মান ভি, এই যে ভি ভেক্টর, এই পয়েন্টে মান ভি, এই পয়েন্টে মান ভি, এই পয়েন্টে মান ভি, সবসময় ধরো মানটা সেম আছে, কিন্তু দিকের তো পরিবর্তন হচ্ছে। এই যে এটা সেন্টার, এটা ব্যাসার্ধ, স্পর্শকের সাথে লম্ব থাকবে। এই যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। ওকে, মানের পরিবর্তন না হলেও দিকের তো পরিবর্তন হচ্ছে, আর এই দিকের পরিবর্তনের জন্য ত্বরণ থাকবে। দিকের পরিবর্তনের জন্য ভাই ত্বরণ থাকবে, এটা আপনারা কে বললো? তুমি দেখো তো, ভেক্টর অধ্যায়ে একেবারে প্রথমে ভেক্টর বিয়োগের সময় তোমার একটা ম্যাথ করানো হয়েছিল, মনে করে দেখো তো। বলা হচ্ছিল যে সেন্টারের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা 60 ডিগ্রি না 120 ডিগ্রি মনে হয় বলছিলাম, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে। তাহলে বৃত্তপথে যে বেগে ঘুরছে সেই বেগের মান হচ্ছে 5। ধরো এটা v2, মান 5। এই পয়েন্টে এটা v1 ভেক্টর, মান 5। তো এই এ বিন্দু আর বি বিন্দুর বেগের পরিবর্তনের মান নির্ণয় করো। এ বিন্দু আর বি বিন্দুতে বেগের পরিবর্তন কত এটা নির্ণয় করো। এটা ভেক্টর অধ্যায়ে আমরা করছিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্টে বেগের পরিবর্তন বের করতে হবে। তাহলে এটা v2 শেষ, এটা v1। তাহলে বেগের পরিবর্তন v2 ভেক্টর, ডেল ভি ভেক্টর সবসময় পরিবর্তন শেষ বিয়োগ আদি। তাহলে v2 মাইনাস v1, এই যে শেষ বিয়োগ আদি। তাহলে আমি যদি এখন ডেল ভি মানটা বের করি, √, v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস 2v2 v1 কজ আলফা। তাহলে আমার কি লাগবে? এই v1 আর v2 এর মধ্যবর্তী কোণ লাগবে। এখন এই v1 আর v2 এর মধ্যবর্তী কোণ কত? v2টাকে একটু পিছন দিকে বর্ধিত করাও, আর v1টাকে ঠেলে সামনের দিকে আগায় নিয়ে যাও। এই যে, তাহলে দুইটার পা এক জায়গায় মিলবে না? দেখো বুঝো কিনা। এটা হচ্ছে v1, এটা তুলে সামনে নিয়ে যাও, এটা ঠেলে সামনে নিয়ে যাও, এটা ঠেলে সামনে নিয়ে গেলাম, আর এই v2কে পিছাই নিয়ে আসো, পিছাই নিয়ে আসলাম। আনলে দেখো তো এদের মধ্যবর্তী কোণ এটা না? ভাই এই কোণটা কত? এই কোণটা 120। কেমনে বুঝলেন? এটা কত? 120 না? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা 60 ডিগ্রি। কেমনে? একটা চতুর্ভুজ, তো চতুর্ভুজের এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের টোটাল কোণ 360 বিয়োগ 120 বিয়োগ 90 বিয়োগ 90, 120 90 90 বাদ। তাহলে 90 90 180, 360 থেকে 180 বাদ দিলে 180 বিয়োগ 120, তো পড়ে থাকতো কত? 60। ঠিক আছে, তাহলে এই কোণটা কত? 60। এখন আমার তো লাগবে এই কোণটা, আমার লাগবে এই v1 আর v2 এর এই যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা 120 ছিল। তাহলে এটাই তো v1 আর v2 এর মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা হচ্ছে 120। তাহলে আলফার মানটা 120 ডিগ্রি বসাই দিব। ঠিক আছে, তাহলে √, v2 আর মান 5 বর্গ, v1 5 বর্গ মাইনাস 2 5 5 cos 20 মানে মাইনাস হাফ, 2 2 কাটাকাটি, মাইনাসে মাইনাসে প্লাস, 5 স্কোয়ার 3 5 স্কোয়ার 3 5 স্কোয়ার, তাহলে 5√3 মিটার পার সেকেন্ড। দেখো তো আসছে কিনা? আসছে 5√3 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এটা কেমন কথা?
cos 120 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা কেমন কথা? ফাইভ বলতেছো কেন তোমরা? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, 5 স্কোয়ার 5 স্কোয়ার 5 স্কোয়ার 3 5 স্কোয়ার 3 5 স্কোয়ার, তাহলে 5√3 5√3। দাদা আপনার কি নেট প্রবলেম? না, 5√3। তোমরা 5 বলতেছো কেন? তোমরা এত ভুল বলো কেন? না, তোমাদের এখানে কমেন্ট দেখা যাবে না, এখানে কমেন্ট দেখতে গেলে আমি কনফিউজড হয়ে যাবো। ফেসবুকের কমেন্ট দেখি, পড়াশোনা করে না এরা। ফেসবুকের কমেন্ট দেখতে হবে, তোমাদের কমেন্ট দেখলে তো আমি কনফিউজড হয়ে যাব। ওকে ওকে, ঠিক আছে, ফেসবুকে আছি এখন। ওকে ওকে, তাহলে এই যে বেগের পরিবর্তনের মান বের করে ফেলছি। তাহলে দেখো, কেউ যদি বলো যে ভাই বেগের কোনো পরিবর্তন নেই, তাহলে ভাই জিরো, তুমি পাবা একটা জিরো। কেমনে? 5 5 ভাই 5 বিয়োগ 5 জিরো। তাহলে তুমি ভেক্টর অধ্যায় কিছুই বুঝো নাই। কেউ যদি এটা বলো যে ভাই দেখেন বেগের কোনো পরিবর্তন নেই, 5 বিয়োগ 5, তুমি তো ওটা মানের পরিবর্তন বের করতে বলছো। বেগ কি রাশি রে ভাই? ভেক্টর রাশি, দিকের পরিবর্তন হয়েছে না? তো দিকের পরিবর্তনের কারণে দেখো ডেল ভি এর মান আছে, এই যে ডেল ভি ভেক্টরের মান আছে, এটা জিরো হচ্ছে না। এটা আমরা কোথায় শিখছি? ভেক্টর অধ্যায়ে শিখছি। তাহলে দিকের পরিবর্তন হইলে ডেল ভি এর একটা মান পাওয়া যাবে, একই মান হওয়া সত্ত্বেও 5 5 একই মান হওয়া সত্ত্বেও ডেল ভি এর মান আছে। বুঝলা? তাহলে আমরা এবার এই যে বৃত্ত পথে দেখতে চাই, আমি তোমার বুঝাই নিলাম আগে, কি ক্লিয়ার? এইবার আসো বৃত্ত পথে। তাহলে বৃত্ত পথে কোনো একটা বস্তু ঘুরছে, ধরো এই পয়েন্টে আছে, এই পয়েন্টে তার বেগ v1 v, এই পয়েন্ট থেকে একটু পরে ধরো এই পয়েন্টে আসছে স্পর্শক বরাবর, তাহলে এই পয়েন্টে বেগ, এই পয়েন্টে স্পর্শক বরাবর বেগ v2, v2 এর মানও v। এবার আমরা এই দুই ক্ষেত্রে একবার মানের পরিবর্তনের এবং একবার দিকের পরিবর্তনের জন্য ত্বরণ হিসাব করব। ঠিক আছে, মানের পরিবর্তনের জন্য এবং দিকের পরিবর্তনের জন্য, এটা সেন্টার। তো প্রথমে আসো মানের পরিবর্তন বিবেচনায়, ভি এর বেগের মানের পরিবর্তন বিবেচনায়, মানের পরিবর্তন বিবেচনায়, যে দেখি তো এর মান কত? 5, মান কত? 5 ধরো আর কি, 5 5 ভি ভি 0। তাহলে মানের পরিবর্তন, এই যে ভি ভেক্টর মডুলাস, তার পরিবর্তন, তার পরিবর্তন। যেমন দেখো, কেউ যদি আগে না বুঝে থাকো, ভালো করে খেয়াল করো, বুঝে যাবা। বলো তো এখানে v1 মডুলাসের মান কত? v1 মডুলাস মান কত? এর ভেক্টরের মান কত? ভি। v2 v2 মডুলাসের মান কত? ভি। তাহলে এই যে বেগের মডুলাস, এখানে ভি, এখানেও ভি, তাহলে এর পরিবর্তন কত? পরিবর্তন কত? ভি মাইনাস ভি জিরো। তাহলে এবার মানের পরিবর্তনের জন্য, মানের পরিবর্তনের বিবেচনায় যদি ত্বরণ হিসাব করি, তাহলে ডেল ভি মডুলাস ডিভাইডেড বাই ডেল টি, তাহলে উপরে তো জিরো, তাকে ডেল টি দিয়ে ভাগ দিলে জিরো হয়ে যাবে। বুঝলা? মানের পরিবর্তন বিবেচনা করছি। এইবার দিক সহ ভেক্টর ক্যালকুলেশন করে দেখব। এবার দিকের বিবেচনায়, দিকের বিবেচনা করে, ঠিক আছে, দিকের বিবেচনাটা যদি করি আমরা, বৃত্তপথ, এই পয়েন্টে v1 স্পর্শক বরাবর, এই পয়েন্টে v1 স্পর্শক বরাবর v, তারপরে এই পয়েন্টে v2 স্পর্শক বরাবর v। তো ধরো এটা a, এটা b, a আর b দুইটা বিন্দু, a বিন্দু আর b বিন্দু। a বিন্দু আর b বিন্দুতে এবার মান তো একই আছে, কিন্তু দিকের পরিবর্তন হওয়ার কারণে ডেল ভি ভেক্টর আছে। এই একটু আগে হিসাব করছি, কেমনে? এই যে ভি ভি পরিবর্তন আছে না, তো এখানেও পরিবর্তন আছে। তো এই পরিবর্তনটা আমরা একটু ভেক্টর মেথডে দেখাই, পরিবর্তনটা ভেক্টর মেথডে দেখাই কিভাবে?
এই ভি1কে একটু তুলে সামনে নিয়ে যাই এখান থেকে, এটা ভি1 তুলে একটু সামনে নিয়ে যাই, তো নিলাম। এটা ভি2, এটাকে তুলে একটু এখানে নিয়ে যাই, তো দুইটার পা এক জায়গা করলাম, এই যে দেখো দুইটার পা এক জায়গা করছি। এবার দুইটার পা এক জায়গা করলাম, এবার এই দুই মাথাটা এক জায়গা করে দিই। দেখো এটা ছিল ভি1 ভেক্টর, এটা ভি2 ভেক্টর, এইটা নাম দিলাম ডেল ভি ভেক্টর নাম দিলাম। এর ডিরেকশনটা এদিকে ধরলাম। এবার দেখো এটাই আসলে ডেল ভি ভেক্টরের মান। এই যে রেখার দৈর্ঘ্যটা, এই রেখার যে দৈর্ঘ্যটা, আমরা কোন একটা ভেক্টরকে যখন একটা সরল রেখা দিয়ে প্রকাশ করি, সরল রেখার দৈর্ঘ্য ভেক্টরটার মান, এই সরল রেখার দৈর্ঘ্য ভেক্টরটার মান হবে, এই সরল রেখার দৈর্ঘ্য ডেল ভি এর মান হবে। তাহলে ভি1 ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাও তো, ভি1 প্লাস ডেল ভি ইকুয়াল টু ভি2 না, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ভি1 ডেল ভি ভি2 না। তাহলে দেখো তো ডেল ভি আছে না, এই যে ডেল ভি ভি2 মাইনাস ভি1 কই পাশে নিয়ে যাও, এই যে ভি2 মাইনাস ভি1, আর এই ভি2 মাইনাস ভি1 ডেল ভি কে নির্দেশ করতেছে, এই রেখাটা নির্দেশ করতেছে, তাই না, এই রেখাটা নির্দেশ করতেছে। তাহলে বেগের মানের বিবেচনায়, বেগের মানের পরিবর্তন বিবেচনায় ডেল ভি ভেক্টরের মান আছে না। আমি যদি বলি ডেল ভি এর মান কত হবে, এবার কি জিরো হবে, এবার কি জিরো হবে না, এই সরল রেখাটার দৈর্ঘ্যটাই ডেল ভি এর মান প্রকাশ করবে, এই সরল রেখার দৈর্ঘ্যটাই ডেল ভি ভেক্টরের মান প্রকাশ করবে। তাহলে এবার ডেল ভি ভেক্টর মডুলাস, এটা কি জিরো বলবা, বলো এটা কি জিরো বলবা, না এটা জিরো না। জিরোই যদি হতো তাহলে তো এই সরল রেখা কোত্থেকে আসলো, আমরা কোনো একটা ভেক্টরকে যদি একটা সরল রেখা দিয়ে প্রকাশ করি, এই সরল রেখার দৈর্ঘ্যটা এই ভেক্টরের মান, তাহলে এই সরল রেখার দৈর্ঘ্যটাই তো ডেল ভি ভেক্টরের মান, ডেল ভি ভেক্টরের মান। তো ডেল ভি এর মান কি এবার জিরো হলো, হলো না, জিরো হলো না। এবং তার হাতে নাতে প্রমাণই তোমার এখানে দেখাইছি, এই যে বেগের পরিবর্তনের মান বের করে দেখাইছি, এখানে হাতে নাতে দেখাইছি। দেখো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড সত্ত্বেও ডেল ভি ভেক্টর তার একটা মান আছে, দিকের বিবেচনায় মান আছে, কারণ ভেক্টর ক্যালকুলেশন করতে হবে, এগুলো আমরা ভেক্টর অধ্যায় শিখছি। ওকে ঠিক আছে। তাহলে এবার যদি আমি এবার ত্বরণ হিসাব করি এ, তাহলে ডেল ভি ভেক্টর মডুলাস ডিভাইডেড বাই ডেল টি, ডেল ভি ভেক্টর মডুলাস তো জিরো না এবার, তাহলে এবার এও তো জিরো হবে না, তাকে যদি এটাকে যদি ডেল টি দিয়ে ভাগ দিই তাহলে তো জিরো হবে না, তাহলে এ নট জিরো। তাহলে দিকের পরিবর্তন বিবেচনায় ত্বরণ জিরো না, মানের পরিবর্তন বিবেচনায় জিরো, দিকের পরিবর্তন বিবেচনায় ত্বরণ জিরো না। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে ডেল ভি ভেক্টর মডুলাস আর ডেল ভি ভেক্টর মডুলাসের ডেল ভি ভেক্টরের মডুলাস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? ভি ভেক্টর বেগ, মডুলাস বেগের মান, তার পরিবর্তন, বেগের মানের পরিবর্তন, বেগের মানের পরিবর্তন। ওকে এবার কি ডেল ভি বেগের পরিবর্তন ভেক্টর, এটা বেগের পরিবর্তন ভেক্টর, বেগের পরিবর্তন ভেক্টর বা বেগের বিয়োগফল, বেগের পরিবর্তন ভেক্টর, ভেক্টর ঠিক আছে, মডুলাস তার মান, তার মান, বেগের পরিবর্তন ভেক্টর তার মান। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে? গুড, এই তো বুঝলে তো, খুব সুন্দর। তাহলে চলো এবার আমরা দেখলাম তাহলে বৃত্তপথে ত্বরণ থাকে, বৃত্তপথে ত্বরণ কখনো এ কখনো শূন্য হবে না। কেন শূন্য হবে না? কারণ দিকের পরিবর্তন হবেই। অনেকে বলতে ভাই ধরেন শূন্য হবে, কেমনে হবে? বৃত্তপথে তুমি ঘুরবা, তুমি কি মানে দিকের পরিবর্তন না করে ঘুরতে পারবা? সরল রৈখিক পথে ঘোরা যায়, বৃত্তপথে ঘুরলেই দিকের দিকের পরিবর্তন হবে, আর দিকের পরিবর্তন হলেই অবশ্যই ত্বরণ থাকতে হবে, এ থাকতে হবে। বোঝা গেছে? এইবার আসো বৃত্তপথে চারটা ত্বরণ কেমনে থাকে, এবার তুমি বুঝে যাবা। তাহলে লিখো বৃত্তপথে, বৃত্তপথে ত্বরণ। কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে বৃত্তপথের ত্বরণ, এই ত্বরণ থাকে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ। ভালো করে শোনো, কি রৈখিক ত্বরণ? রৈখিক ত্বরণ, এই রৈখিক ত্বরণ থাকে চারটা, সরি তিনটা।
আর বাকি আর একটা থাকে, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। তো আমরা সবগুলো ত্বরণকে এই পৃষ্ঠায় লিখতে চাই খুব সুন্দর করে। আসো প্রথমে রৈখিক ত্বরণের দফা রফা করি। রৈখিক ত্বরণ তিনটা, ইয়েস, রৈখিক ত্বরণ তিনটা। আসো এটার দফা রফা করবো এবার। রৈখিক ত্বরণ কেমনে তিনটা থাকে? প্রথম ত্বরণের নাম স্পর্শী ত্বরণ। স্পর্শী ত্বরণ এটি দিয়ে প্রকাশ করা হয়। দ্বিতীয় ত্বরণটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ এসি দিয়ে প্রকাশ করা হয়। কেন্দ্রমুখী ত্বরণকে আরেকটা নামে ডাকা হয় সাধারণ ত্বরণ। দুটো ত্বরণ, বলো তো এই দুইটা কি, রৈখিক না কৌণিক? রৈখিক মানে এ দিয়ে লেখা হবে, কৌণিক মানে আলফা দিয়ে লেখা হবে। বৃত্তপথে যখন বস্তু ঘোরে কৌণিকগুলো তো থাকবেই, রৈখিকগুলো ফ্রি, আর ফ্রি জিনিস আবার বেশি, মানে চিন্তা করো বৃত্তপথে কৌণিক ত্বরণ থাকবেই, রৈখিক ত্বরণ তো মানে ফ্রি এক্সট্রা, কৌণিক ত্বরণ আলফা থাকবেই কনফার্ম। তো এবার আলফা থাকলো, এবার এটাও থাকবে, কিন্তু এ আবার থাকে বেশি, তিনটা। তাহলে একটা হচ্ছে স্পর্শী ত্বরণ এটি, কেন্দ্রমুখী ত্বরণ এসি, এই দুটো তো রৈখিক ত্বরণ। এই দুটোর লব্ধি ত্বরণের নাম হচ্ছে নিট ত্বরণ, নিট রৈখিক ত্বরণ, যেটাকে এ নিট এইভাবে প্রকাশ করা হয়, এটা আমরা লিখি। এবার আসো বুঝাই কখন কোনটা, কেমনে কিভাবে কোনটা হয়। স্পর্শী ত্বরণের জন্ম হচ্ছে বেগের মানের পরিবর্তনের জন্য। বেগের মানের পরিবর্তনের জন্য, এর জন্ম, মানের পরিবর্তন, দিক না, মানের পরিবর্তনের জন্য এই ত্বরণের সৃষ্টি। আমি একটু সুন্দর করে বুঝাই দিই তোমারে, অলরেডি হিসাবও আমরা দেখাইছি। ধরো এই যে বৃত্তপথে ঘুরছে বস্তুটা এইভাবে বৃত্তপথে ঘুরছে। তো মানের যখন পরিবর্তন হয়, মানের যখন পরিবর্তন হয়, তো সেই মানের পরিবর্তনের জন্য ধরো বেগের মান 5, 10, 15, ভি এর মান, ভি 5 থেকে 10, 10 থেকে 15, এই মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ, সেটাই হচ্ছে স্পর্শী ত্বরণ। কেন স্পর্শী ত্বরণ? কারণ স্পর্শক বরাবর ক্রিয়া করে এই ত্বরণটা, স্পর্শক বরাবর ক্রিয়া করে, স্পর্শক বরাবর। কেমনে স্পর্শক বরাবর তুমি বলো তো? সরল রৈখিক পথে যখন সরল রৈখিক পথে বস্তু চলে, এই যে একটা বস্তু সরল রৈখিক পথে চলতেছে, তাহলে এই মুহূর্তে তার বেগ ছিল ভি অন ভেক্টর। ঠিক একটু পরে এই পয়েন্টে তার বেগ, এটা হচ্ছে ভি টু ভেক্টর। তাহলে বেগের পরিবর্তন হয়েছে না? এই বেগের পরিবর্তন ভেক্টর কোন দিকে যাবে? ধরো যদি বেগ যদি বাড়ে তাহলে পরিবর্তন ভি2 মাইনাস ভি1 এর দিকে। আর যদি কমে তাহলে মানে যদি বাড়ে, ধরো বেগ বাড়লো, ভি1 থেকে ভি2 হলো, তাহলে ভি2 মাইনাস ভি1, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? দিকটা কোন দিকে হবে? দিকটা এদিকে হবে। আর যদি কমে তাহলে দিকটা এদিকে থাকবে, বিপরীত দিকে। তাহলে স্পর্শক বরাবর এদিকে থাকবে, নয়তো এদিকে থাকবে, ত্বরণ যে কোনো একটা দিকে থাকবে, বেগ বাড়লে বা কমলে। তাহলে এটি এর ডিরেকশন, এই যে এটি এর ডিরেকশন সরল রৈখিক দিকে থাকে, অর্থাৎ যেদিকে বেগ থাকে সেই দিকে থাকে, তাই না? তাহলে দেখো বৃত্তপথে ঘুরছে, যে কোনো পয়েন্টে স্পর্শক বরাবর বেগের ডিরেকশন না, বেগ কোন দিকে থাকে? স্পর্শক বরাবর বেগ থাকে। ধরো এই পয়েন্টে রাস্তা বরাবর আদি বেগ, আবার এই রাস্তা বরাবর শেষ বেগ। তাহলে যে কোনো পয়েন্টে বেগের ডিরেকশন স্পর্শক বরাবর, তাহলে এই কারণে ত্বরণটাও থাকবে স্পর্শক বরাবর। মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ, সেটা থাকবে স্পর্শক বরাবর এটি। এই কারণে এর নাম হচ্ছে স্পর্শী ত্বরণ, স্পর্শক বরাবর। যদি বেগ বাড়ে তাহলে ধরো এইভাবে ঘুরছে, বেগ যদি বাড়ে তাহলে এদিকে থাকবে, আর বেগ যদি কমে তাহলে বিপরীত দিকে থাকবে। বেগ যদি বাড়ে তাহলে এদিকে, মানে সহজ কথা, বেগ বাড়লে ত্বরণ, তার মানে যেদিকে যাচ্ছে বস্তু সেই দিকে ত্বরণের ডিরেকশন। আর যদি বেগ কমে তার মানে মন্দন, আর মন্দন মানে কি? বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ত্বরণের ডিরেকশন। সহজ হিসাব যে ভাই কোন দিকে বেগ বাড়লে ত্বরণ, তার মানে যেদিকে গাড়ি যাচ্ছে সেই দিকে ত্বরণ। আর বেগ যদি কমে তার মানে মন্দন, তার মানে যেদিকে গাড়ি যাচ্ছে তার উল্টা দিকে। এটাই, ঠিক আছে? তাহলে ধরো বেগ বাড়ছে, বেগ যদি বাড়ে এভাবে ঘুরছে, ঠিক আছে, ঘুরছে এভাবে, বেগ বাড়ে তাহলে ত্বরণ এদিকে,
এভাবেই ঘুরছে কিন্তু বেগ কমছে, তাহলে এদিকে। এই হচ্ছে কাহিনী, বোঝা গেছে? স্পর্শক বরাবর। তাহলে এটি ইকুয়াল টু হবে ডি ডিটি অফ ভি। তাহলে এই যে ভিটা আমরা লিখলাম, এই শুধুমাত্র এখানে মানের পরিবর্তনটা বসাবো, মানের পরিবর্তনের জন্য, ঠিক আছে, মানের পরিবর্তনের জন্য। তাহলে ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে ডি ভি ভেক্টর মডুলাস ডিভাইডেড বাই ডিটি। তাহলে আরো সুন্দর বোঝা গেল, মানের পরিবর্তনের জন্য, মানের পরিবর্তনের জন্য এর সৃষ্টি, মানের পরিবর্তনের জন্য এর সৃষ্টি। কি ক্লিয়ার? এবার কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণীতে এতক্ষণ আমরা পড়ে আসলাম, কেন্দ্রমুখী ত্বরণী তো এতক্ষণ আমরা দেখে আসলাম। কেন্দ্রমুখী ত্বরণ এসি, এর জন্ম কেন? এর জন্ম হচ্ছে দিকের পরিবর্তনের জন্য। এই যে এতক্ষণ কথাবার্তা বললাম তো এর নিয়ে, দিকের পরিবর্তনের জন্য এর জন্ম। যে সৃষ্টি কেন? দিকের পরিবর্তনের জন্য। দিকের পরিবর্তন হলে এই যে ত্বরণ, এই ত্বরণের ডিরেকশনটা থাকে যে কোনো পয়েন্টে কেন্দ্রের দিকে, যে কোনো পয়েন্টে কেন্দ্রের দিকে। কেন থাকে আমি বলবো একটু পরে, এরপরে তো এর নিয়ে ডিটেলস আলোচনা আছে, তা আমরা তখন বলবো কেন কেন্দ্রের দিকে থাকে। তাহলে যে কোনো পয়েন্টের ডিরেকশনটা থাকবে সেন্টারের দিকে, যদি এই পয়েন্টে হয় সেন্টারের দিকে, যদি এই পয়েন্টে হয় সেন্টারের দিকে, সব সময় থাকবে সেন্টারের দিকে, ঠিক আছে? এবং সেন্টারের দিকে কেন, খুব মজার জিনিস, আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এর সৃষ্টি কেন হয়? এর জন্ম কেন? দিকের পরিবর্তনের জন্য। তাহলে এসি ইকুয়াল টু কি লিখবো? দিকের পরিবর্তন। তাহলে এই যে ডেল ভি ভেক্টর মডুলাস ডিভাইডেড বাই ডেল টি, তাহলে দিকের পরিবর্তনের জন্য, দিকের পরিবর্তনের জন্য এর সৃষ্টি। আমরা একটু পরে প্রমাণ করে দেখব এই এসি ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই আর এবং ওমেগা স্কোয়ার আর সূত্র। একটু মনে রাখো, আমরা দেখব। তুমি ভাই এটা বুঝলাম না, বুঝাইনি, তুমি বুঝবাও না, এটা আপাতত লিখো, একটু পরেই আমরা দেখব। এবার তাহলে বলো তো, বৃত্তপথে ঘুরলে ত্বরণ কয়টা থাকলো? রৈখিক ত্বরণ কয়টা থাকলো? রৈখিক ত্বরণ তুমি খাতায় কয়টা পাইলে আপাতত? এটি স্পর্শক বরাবর, এসি কেন্দ্র বরাবর। তাহলে রৈখিক ত্বরণ আমরা 2টা পাইলাম। তাহলে আমি যদি বলি নিট রৈখিক ত্বরণ কত? দেখো, রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের লব্ধি করা যায় না, কারণ ভিন্ন রাশি। কিন্তু রৈখিক ত্বরণ এ, তাহলে এদের তো লব্ধি করা যায়। তাহলে এদের আমরা লব্ধি করে ফেলবো। কি করে ফেলবো? লব্ধি করে ফেলবো। তাহলে এটা হচ্ছে এসি, আর স্পর্শক বরাবর এটা হচ্ছে এটি। তাহলে এই দুইটা লব্ধি করলে নিট রৈখিক ত্বরণটা আমরা পাবো, এ নিট। এই এ নিট কি হবে? এ নিট হবে এই দুইটার লব্ধি। তো দেখো, একটা স্পর্শক বরাবর আর একটা কেন্দ্র বরাবর ব্যাসার্ধের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি। তাহলে এ নিট হবে √/, এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। বুঝছো? এটা হচ্ছে এই যে মান নির্ণয়ের সূত্র। এ ভাই 2 ইন্টু এটি ইন্টু এসি কজ আলফা কজ 90, এই কারণে আর লিখি নাই। তাহলে এ নিট কি? এ নিট হচ্ছে এটি আর এসি এর ভেক্টর যোগফল, এটি আর এসি এর এই যে ভেক্টর যোগফল। বোঝা গেছে? তাহলে কৌণিক মানে বৃত্তপথে রৈখিক ত্বরণ, কৌণিক গতিতে রৈখিক ত্বরণ পাইলাম 3টা, এটি, এসি, এ নিট হচ্ছে এসি আর এটি এর লব্ধি। কৌণিক ত্বরণ, এবার আসো, কৌণিক ত্বরণ একটা, সে হচ্ছে আলফা। তো কৌণিক ত্বরণ আলফা কেন? ওমেগার পরিবর্তনের জন্য, ডি ডিটি অফ ওমেগা। তাহলে এর সৃষ্টি বা এর জন্ম কেন? কৌণিক বেগের পরিবর্তনের জন্য, কৌণিক বেগের পরিবর্তনের জন্য এর জন্ম, ওমেগার পরিবর্তনের জন্য। ওমেগা, আমরা গত ক্লাসে কৌণিক বেগ ওমেগা আলোচনা করছি না? সেই ওমেগার পরিবর্তনের জন্য এর জন্ম। আমরা গত ক্লাসে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের একটা সম্পর্ক দেখছিলাম, এ ইকুয়াল টু আর আলফা, মনে পড়ে? এ ইকুয়াল টু আর আলফা দেখছিলাম। ওই এটা আমি কি বলছিলাম? এ ইকুয়াল টু আর আলফা প্রমাণ করছিলাম না? এটাকে আমরা কি বলছিলাম? বলছিলাম এটা হচ্ছে স্পর্শী ত্বরণ, অর্থাৎ এই যে এটি। কেন এটি? দেখো আমি তোমাদের দেখাই কেন এটা এটি। আমরা এই যে আলফা ইকুয়াল টু ডি ডিটি অফ ওমেগা, ওমেগাটা বসাবো, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। দেখো এই যে ভি বেগের মান, ভি এর মান যে কোনো পয়েন্টে ভি এর মান, ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, ওমেগার মান ইন্টু আর। তাহলে ভি হচ্ছে বেগের মান, এটা কি মান, তাই না? মান ছিল না? তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর।
ডি ডিটি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান ডিভাইডেড বাই আর। বৃত্তপথে বস্তু ঘুরতে থাকলে আর এর মান তো একই থাকে, তাহলে 1/r কনস্ট্যান্ট বাইরে আসলো, তাহলে ভিতরে থাকলো ডিভি ডিটি, এটা ভি এর মানের পরিবর্তনের বিবেচনা করতেছি। এই দেখো লিখছো ভি এর মান, তাহলে এটা মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ, দেখি তো ডিভি ডিটি কই 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 কই, এই যে ডিভি ডিটি মানের পরিবর্তনের জন্য, তার নাম কি এটি, তাহলে এটা হচ্ছে এটি, এই যে এটা হচ্ছে এটি ডিভাইডেড বাই আর, এটা আলফা। তো দেখো তো এটি ইকুয়াল টু আর আলফা হইল কিনা, তাহলে এটি এর সাথে কার সম্পর্ক, আলফার সম্পর্ক, ঠিক আছে, আলফার সাথে এদের কার সম্পর্ক, এটি এর সম্পর্ক, এর কোনো সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে চারটা ত্বরণ। তোমার যদি বৃত্তপথে ত্বরণ নিয়ে কখনো কোনো সামনে ঝামেলা হয়, তুমি এই পৃষ্ঠায় চলে আসবা, এসে সব ক্লিয়ার করে নিবা, কারণ এই পৃষ্ঠায় সব ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, এবার কথা হচ্ছে ভাই এর নাম কেন কেন্দ্রমুখী ত্বরণ, আর এর সূত্রটা আপনি কই পাইলেন। আসো তাহলে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আমরা হিসাব করব। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, আচ্ছা এটা থাকুক। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, তো এটা কেন কেন্দ্রমুখী ত্বরণ, আগে সেই জিনিসটা তোমারে বোঝাই। কারণ ত্বরণের ডিরেকশনটা কেন্দ্রের দিকে থাকে। এই যে একটু আগে আমরা আঁকছিলাম আসলে এই পয়েন্টে এটা হচ্ছে ভি ওয়ান ভেক্টর মান ভি, এই পয়েন্টে ভি টু ভেক্টর ছিল, এই পয়েন্টে ভি টু ভেক্টর মান ভি। তা আমরা বেগের পরিবর্তন, এই দুই পয়েন্টে বেগের পরিবর্তন চাই। আসলে এটাকে কপি করে এখানে বসাই, এই যে কপি করে এখানে নিয়ে গেলাম, এটাকে কপি করে এখানে নিয়ে গেলাম, এই তাহলে এটা ছিল আমাদের ভি1, এটা ছিল ভি2, তাহলে এটা হচ্ছে আমাদের ডেল ভি, তাই না, এটা ডেল ভি, তাহলে ভি1 প্লাস ডেল ভি ইকুয়াল টু ভি2, এটা না ডেল ভি, এটা দেখাইছি একটু আগে। এবার দেখো এ ইকুয়াল টু ডেল ভি মডুলাস ডিভাইডেড বাই ডেল টি, এটা কি এসি মানের পরিবর্তন, মানে সরি দিকের পরিবর্তনের জন্য, এই যে এটা এসি কেন্দ্রমুখী ত্বরণ। এসি এর ডিরেকশন কোন দিকে হবে, দেখো ভাই এসি এর ডিরেকশন এই যে এ ইকুয়াল টু ডেল ভি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি, ধরো এটাও ভেক্টর সাইন দিলাম, এর মাথায়ও ভেক্টর সাইন দিলাম, তাহলে বলো তো দিক বলো, সমীকরণ অনুযায়ী দিক বলো, যে এসি এর দিক কোন দিকে হবে, বলো সমীকরণ অনুযায়ী দিকটা বলো কোন দিকে হবে। ডেল ভি যেদিকে, কারণ ডেল টি এর তো দিক নাই, এফ ইকুয়াল টু এম এর কি কোনো দিক আছে, তাহলে এর দিক যেদিকে এফ এর দিক সেদিকে। এস ইকুয়াল টু ভিটি, টি এর কি কোনো দিক আছে, ভি এর দিক যেদিকে এস এর দিক সেই দিকে, তাই কি না। পি ইকুয়াল টু এম ভি, ভরবেগ, ভরের কোনো দিক নেই, বেগের দিক যেদিকে পি এর দিক সেদিকে। ঠিক তেমনি ভাবে এই সূত্রটা এ ইকুয়াল টু ভি বাই ডেল টি, এর দিক কোন দিকে, ডেল ভি যেদিকে সেই দিকে, তো ডেল ভি এই না, ডেল ভি এইদিকে না, তাহলে ডেল ভি যেদিকে ত্বরণ থাকবে সেদিকে, ডেল ভি যেদিকে ত্বরণ থাকবে সেদিকে, ডেল ভি যেদিকে ত্বরণ থাকবে সেদিকে। ডেল ভিটাকে, এই যে ডেল ভিটাকে কপি করে এনে বসাও তো, আসো তো এখানে বসাও তো, বসাই দেখো তো ডেল ভিটা কোন দিকে, দেখো ডেল ভিটা কোন দিকে, এই না বৃত্তপথের কেন্দ্র, বলো বৃত্তপথের কেন্দ্রের দিকে না ডেল ভিটা, তাহলে কেন্দ্রের দিকে, তো ত্বরণের নাম কি কেন্দ্রমুখী ত্বরণ, ত্বরণের নাম কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রের দিকে, তাই কেন্দ্রের দিকে। এটা আরও একটা সুন্দরভাবে বোঝা যায়, আচ্ছা বেগের পরিবর্তন ডেল ভি মানে কি, মানে হচ্ছে ভি2 মাইনাস ভি1। আচ্ছা এরকে তর্জমা করো তো, ভেক্টর অধ্যায় যেমন আমরা তর্জমা করতাম, বাংলা তর্জমা ভি2 প্লাস মাইনাস ভি1, অর্থাৎ ডেল ভি ভেক্টর মানে ভেক্টরের বিয়োগ মানে ভি2 আর ভি1 দুটো ভেক্টরের লব্ধি না, তো কি ভি2 এর সাথে ভি1 এর বিপরীত ভেক্টরের লব্ধি, ভি2 এর সাথে ভি1 এর বিপরীত ভেক্টরের লব্ধি, ভি2 এর সাথে ভি1 এর বিপরীত ভেক্টরের লব্ধি। তাহলে আসো তো ভি1 এর বিপরীত ভেক্টর করি, এটা ভি1 তার বিপরীত ভেক্টর, আসো ভি1 এর বিপরীত ভেক্টর, তাহলে এই যে ভি1
এর বিপরীত ভেক্টর, তাহলে এটাকে এদিকে রাখবো না, এটাকে ঘুরাই ফেলবো, এই যে ঘুরাই দিলাম, এটাকে ঘুরাই দিলাম, তাহলে এটা হলো মাইনাস v1 ভেক্টর মান v। এবার লব্ধি করি, আসো এটার সাথে এটার লব্ধি, এটার সাথে এটার লব্ধি, তাহলে একটা কাজ করি এই দুইটাকে আগে মিলাই, কোনো পয়েন্টে লব্ধিতে করব, মিলাই আগে, এই যে এই বিন্দুতে মিললো এরা, দেখো এই বিন্দুতে মিলছে, এরও মান যা, দেখো তাকাও, এরও মান যা, এরও মান তাই, তাহলে ঠিক একেবারে মাঝ বরাবর যাবে। বা দেখো আমি সামান্তরিক আঁকি, যেহেতু লব্ধি করব, তো লব্ধি কেমনে করে, সামান্তরিক আঁকি, লব্ধি করি, এদের নিয়ে সামান্তরিক অঙ্কন করি। দেখো এই যে সামান্তরিক আঁকলাম, সামান্তরিক অঙ্কন করলাম, এই যে এই দেখছো সামান্তরিক অঙ্কন করলাম, তাহলে এটাই আমাদের ডেল ভি ভেক্টর। তো ডেল ভিটা কোন দিকে, এই যে বৃত্তপথের কেন্দ্র সেন্টার অভিমুখে না, তাহলে ডেল ভি যেদিকে ত্বরণও থাকবে সেদিকে, ডেল ভি যেদিকে ত্বরণ এসিও থাকবে সেই দিকে। তো এই এসি কোন দিকে, কেন্দ্রের দিকে, তো তার নাম কি দিব, কেন্দ্রমুখী ত্বরণ। বোঝা গেছে? বলো। এখন এই কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা আমরা বের করতে চাই, কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা বের করতে চাই। ওকে, তো দেখি কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা আসে কিনা। মাসুর ভাইয়া প্লাস পড়াইছে, প্রজেক্টাইল পড়াইছে, তাই না? তাহলে আসো, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র। হ্যাঁ হয়েছে মোটামুটি। ধরো এই পয়েন্টে স্পর্শক বরাবর বেগ, এটা ভি, এই পয়েন্টের নাম দিলাম এই বিন্দু, এটা সেন্টার ও বিন্দু। এবার আমরা বৃত্তপথে ঘুরতেছে, আমরা এর ত্বরণ বের করতে চাই। কোন ত্বরণ, গড় না তাৎক্ষণিক, বলো তো? ত্বরণ মানে কি বলো, গড় না তাৎক্ষণিক, মানে কি বের করা উচিত? অবশ্যই তাৎক্ষণিক, ইয়েস গুড, তাৎক্ষণিক বের করা উচিত। কারণ গড় মান তো একটা আনুমানিক মান, আমরা তাৎক্ষণিকটা বের করব। তো তাৎক্ষণিক বের করতে গেলে সময় ব্যবধান দুই বিন্দুর মধ্যে, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সময়ের ব্যবধানটা কেমন নিতে হয় বলো তো? সময়ের পরিবর্তনটা কেমন নিতে হয় দুই বিন্দুর মধ্যে, সময়ের পরিবর্তনটা কেমন নিতে হয়? সময়ের পরিবর্তন নিতে হয় টেন্স টু জিরো, টেন্স টু জিরো, ঠিক আছে? আচ্ছা শোনো, যারা বলতেছো আরেকবার দেখান ভাই, আরেকবার দেখান আগেরটা, এই যে তিশা তাসনিয়া, তারপরে আরেকজনকে বলতেছো ওই যে তৌসিফ আহমেদ, বুঝি নাই। শোনো, ভালো করে ভেক্টর পড়তে হবে, বুঝছো? আরেকবার সুন্দর করে ভেক্টর পড়বা, ভেক্টর অধ্যায় আরেকবার সুন্দর করে পড়বা, ভেক্টর বিয়োগ এই টপিকটা পড়বা, ঠিক আছে? এই টপিকটা পড়লে বুঝে যাবা। না ওইভাবে থাকা যাবে না, ওইভাবে ফালতু কমেন্ট করে বলে পান, ফেসবুকে এই ভালো। ওকে আসো, এটা ও বিন্দু সেন্টার, এটা এ বিন্দু, এ বিন্দুতে স্পর্শক বরাবর বেগ হচ্ছে ভি। এখন আমরা যেহেতু তাৎক্ষণিক ত্বরণটা বের করতে চাই, কারণ এক্সাক্ট ত্বরণ মানে তো আসলে তাৎক্ষণিক ত্বরণকে আমরা বুঝি, তাহলে তাৎক্ষণিক ত্বরণ মানে এ বিন্দু থেকে কাছাকাছি আর একটা বিন্দু নিব, ধরো বি বিন্দু এখানে আসবে, খুবই কাছাকাছি একটা বিন্দু নিব বি বিন্দু। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে, ধরো এই যে বি বিন্দুটা আমরা এখানে নিলাম, এই যে এই বিন্দুটা বি বিন্দু নিলাম, এই বি বিন্দুতে আসতে সময়ের পরিবর্তন টেন্স টু জিরো। এ থেকে বিতে আসছে, এ থেকে বিতে আসছে, টেন্স টু জিরো, সময়ের পরিবর্তন কোথায় আসছে, এ থেকে বিতে, এ থেকে বিতে আসতে সময় ডেল টি বা টি যেটাই বলো না কেন, টেন্স টু জিরো, জিরোর খুবই কাছাকাছি। কারণ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিলে আসলে আমরা তাৎক্ষণিক মানটা পাই। সময় ব্যবধান যদি অনেক বড় সময় ব্যবধান নিই তাহলে তো গড় পাবো, গড় তো আর ভালো মান না, তাৎক্ষণিকটা ভালো মান। তো তাৎক্ষণিকের জন্য সময় ব্যবধান নিব শূন্যের কাছাকাছি। তো আমরা এই এ থেকে বিতে ডেল টি টেন্স টু জিরো মানে ধরো 0.001 সেকেন্ড, বুঝছো? তাহলে বি পয়েন্টে এই যে স্পর্শক বরাবর বেগ একই মান কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে, একই মান কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে।
বলো বুঝছো? একই মান কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে। এই যে ও থেকে বি বিন্দুর এই যে দূরত্বটা, এটা ব্যাসার্ধ আর। এ থেকে ও বিন্দু এই ব্যাসার্ধটা হচ্ছে আর, তাই না? ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ আর। কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে? এ থেকে বি বিন্দুতে, এ থেকে বিতে। দেখো তো বেগের ডিরেকশন চেঞ্জ হয়েছে কিনা? এই যে বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বেগের দিকের পরিবর্তনের জন্য ত্বরণ, বেগের দিকের পরিবর্তনের জন্য আমরা ত্বরণ দিব। এবার একটা কাজ করি, শোনো। অনেকভাবে প্রমাণ করা যায়, আমরা খুবই সুন্দর একটা ভাবে প্রমাণ করব। প্রাসের অধ্যায় মানে গতিবিদ্যা অধ্যায়ের কনসেপ্টটাকে কাজে লাগাবো। বি বিন্দু থেকে এ ও এর উপর লম্ব টানলাম, বি থেকে এ ও এর উপর একটা লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম বি থেকে লম্ব, এটা নাম দিলাম ডি, দিলাম। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জিনিসটাকে চেনা চেনা লাগে কিনা, কোথাও দেখছো কিনা এরকম। এই যে আমি একটু মুছে দিই, এই যে মুছে দিলাম এইটুকু, এইটুকুকে এই যে জুম করি, এই দেখো তো চেনা চেনা লাগে, এই জায়গাটা চেনা চেনা লাগে। এই যে কোথায়, এই যে এই জায়গাটা, এই যে এইটুকু এর চেনা চেনা লাগে, বলো এই জায়গাটা চেনা চেনা লাগে। এটা প্রজেক্টাইল না প্রাস, না প্রাসের গতিপথের মতো না, বলো এটা প্রাসের গতিপথের মতো না? এ থেকে এটা ডি, এই যে এইটুকু হচ্ছে ডি বিন্দু, এটা ছিল বি বিন্দু, তাহলে এটা তো প্রাসের গতিপথ। এই যে জুম করলাম, একটু বড় করলাম, দেখো, তাই না? আচ্ছা, প্রাসের গতিপথের ক্ষেত্রে বিডি, বি থেকে ডি, এটা অনুভূমিক দূরত্ব, এক্স এর মতো না? এটা অনুভূমিকের, দেখো অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, অর্থাৎ থেটা হচ্ছে 0 ডিগ্রি, থেটা 0 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাস অনুভূমিকের সমান্তরালে। তাহলে বিডি হচ্ছে ভি কস 0 ইন্টু টি, ভি কস 0 মানে ইউ কস 0 ইন্টু টি। কোথায় পড়ছো? গতিবিদ্যা চ্যাপ্টারে, ঠিক আছে? গতিবিদ্যা চ্যাপ্টারে কে পড়াইছে? মাস্টার ভাই পড়াইছে, ভিটি। এবার এডি, এডি দূরত্বটা কত? এডি, এডি দূরত্বটা কত? এডি দূরত্বটা হচ্ছে এ থেকে ডি, এই দূরত্বটা হচ্ছে উলম্ব অক্ষ বরাবর দূরত্ব। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে উলম্ব এতটুকু দূরত্ব অতিক্রম করে এডি, তাহলে এডি হচ্ছে ভি সাইন 0 ইন্টু টি, হাফ হাফ জি টি স্কোয়ার। মনে আছে ভাই? ভি সাইন 0 মানে 0 নাই, ভি সাইন 0 মানে 0, আমি সূত্র খাটাচ্ছি জাস্ট, ঠিক আছে? এবার এখানে ভাই জি লিখলেন না কেন? লিখবো দাঁড়াও। আগে কি ছিল? প্রাসের ক্ষেত্রে এই দিক বরাবর, নিচের দিক বরাবর ত্বরণ ছিল জি। ভাই এটা তো প্রাস না, প্রাসের মতো কিন্তু প্রাস তো না, তাহলে এদিক বরাবর ত্বরণ ছিল জি, আগে জি বসাতাম। তাহলে দেখি তো এবার এদিক বরাবর ত্বরণ কেউ আছে কিনা? এদিক বরাবর ত্বরণ, আচ্ছা এদিক বরাবর মানে এদিক বরাবর না, আরে এটা তো কেন্দ্র বরাবর। এটা কোন বরাবর? কেন্দ্র বরাবর। হ্যাঁ, কেন্দ্র বরাবর ত্বরণ কি? এসি। এই যে কেন্দ্র বরাবর, এই দিক বরাবর ত্বরণ, কেন্দ্র বরাবর ত্বরণ কি? এসি। তাহলে ত্বরণ এসি, তাহলে এখানে কে বসবে? এখানে বসবে এসি, জি এর জায়গায় বসবে এসি। এসি কোন দিকে? নিচের দিকে, সামনে মাইনাস। এডি কোন দিকে? নিচের দিকে, সামনে মাইনাস। তাহলে এবার মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে এডি ইকুয়াল টু কি হলো? হাফ এসি টি স্কোয়ার। এডি ইকুয়াল টু হাফ এসি টি স্কোয়ার, বুঝতে পেরেছ? বিডি ইকুয়াল টু ভিটি আর এডি ইকুয়াল টু হাফ এসি টি স্কোয়ার। দেখি এটা কয়জন বুঝছো? এটা কয়জন বুঝছো দেখি, কাদের বুদ্ধি আছে দেখি। বুঝছি দাদা, গুড, এই তো ভেরি গুড। কান্তা দাস বুঝে গেছে। দাদা বগুড়ায় কেমিস্ট্রি সাইকেলে বই আনবেন? হ্যাঁ আনবো। গুড, এইটুকু বুঝলে তো কাজ শেষ, এটুকু বুঝলেই তো কাজ শেষ। গুড। থেটা 0 ডিগ্রি কেন? এই যে থেটা 0 ডিগ্রি কেন? এই যে অনুভূমিকের সমান্তরালে, তাহলে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে? এই যে এই পয়েন্টে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি কোণ করে। এইবার দেখো তো, এটা একটা ত্রিভুজ, দেখো এই ত্রিভুজে ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার
ডিবি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বলো লেখা যায়? হ্যাঁ। ওবি মানে কি? ওবি মানে ব্যাসার্ধ আর, আর স্কোয়ার। আচ্ছা, ওডি মানে কি? ওডি মানে এইটুকু দূরত্ব। তো এইটুকু দূরত্ব মানে ও এ থেকে, মানে আর থেকে এডি বাদ, আর থেকে এডি বাদ। বিডি, বি থেকে ডি, বিডি মানে ভিটি, এই যে লেখাই আছে, এটা আমরা পরের লাইনে লিখব। এইবার আসো মান বসাই। আর স্কোয়ার আর মাইনাস এডি, এডি মানে হাফ, এসি টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বিডি 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 মানে ভিটি, ভি স্কোয়ার টি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার আর স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস টু এ বি, টু আর হাফ এসি টি স্কোয়ার, বুঝলা? প্লাস 1/4 এসি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার, আর স্কোয়ার কাটা, টু টু কাটা। এবার জোর করে একটা জিনিস কেটে ফেলবো, এই যে এইটা জিরো, কেন জিরো? টি টু দি পাওয়ার 4 আছে। এই দেখো, তাৎক্ষণিক ত্বরণ আমরা বের করতে চাই, তাহলে ডেল টি টেন্ডস টু জিরো নিতে হবে, সময় ব্যবধান শূন্যের খুবই কাছাকাছি। তো ডেল টি টেন্ডস টু জিরো নিলে টি জিরোর খুবই কাছাকাছি, অর্থাৎ 0.001, 0.001কে হাতে কাছে ক্যালকুলেটর আছে না, 0.001কে বর্গ করো, 0.001কে বর্গ করো, বর্গ করো, তারপরে আবার বর্গ করো, মানে টু দি পাওয়ার 4 করো। দেখো থাকলো কিছু? থাকলো? ওরে রাখা না রাখা তো সমান কথা, ও তো শূন্যের ভাই হয়ে গেছে। তাহলে এটা বাদ, এটাই সমীকরণে থাকা না থাকা সমান কথা। টি এর স্কোয়ার হলে তাও নয় মানে নিতাম, কিন্তু হয়ে গেছে টি টু দি পাওয়ার 4, ও আসলে এদের সাথে দাঁড়ানোর যোগ্যতায় ওর নেই, ওরে ফেলে দাও। এবার দেখো মাইনাস আর এসি টি স্কোয়ার, এই পাশে নিয়ে আসো তো, মাইনাস সহ এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস আর এসি টি স্কোয়ার, আর ওই পাশে কি থাকলো? ভি স্কোয়ার টি স্কোয়ার। এবার টি স্কোয়ার ভ্যানিশ করো, তোমার লাগবে কেন্দ্রমুখী ত্বরণ এসি এর রাশিমালা, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। বলো বুঝলা কিনা? বুঝছো? পাইছো? দেখো তো এই যে লিখছিলাম, এই যে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর একটা আছে ওমেগা স্কোয়ার আর, আমি দেখাচ্ছি কেমনে ওমেগা স্কোয়ার আর আসে, খুবই সহজ জিনিস। ভি ইকুয়াল টু ওমেগা আর না, ভি ইকুয়াল টু তো ওমেগা আর, তাহলে ভি এর মান বসাও তো ওমেগা আর, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর যদি বসাই, তাহলে এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে কাটাকাটি করো, আর একটা কাটো, তাহলে এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। আরও একটা সূত্র আসে, আমি তোমার লিখে দিই, এটা বহুল ব্যবহৃত হয় না তেমন, এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু আমি তারপরেও লিখে দিচ্ছি। এসি ইকুয়াল টু ভি স্কোয়ার থাকুক, তুমি আর ইকুয়াল টু লিখো তো, আর ইকুয়াল টু ভি বাই ওমেগা, ভি বাই ওমেগা, তাহলে ওমেগা চলে গেল উপরে, আর উপরে কাটাকাটি করে একটা ভি থাকলো, তাহলে এসি ইকুয়াল টু ভি ওমেগা, এসি ইকুয়াল টু ভি ওমেগা। এই যে তিনটা সূত্র, তাহলে অতএব একবারে লিখে দিই, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ওমেগা স্কোয়ার আর এবং ভি ওমেগা, এই যে তিনটা সূত্র, বুঝছো? এই তিনটা সূত্র। দাদা এখানে ভি কি শুধু মান? হ্যাঁ, ভিটা শুধু মান, আর এ থেকে বিতে দিকের পরিবর্তন হয়েছে, এ থেকে বিতে দিকের পরিবর্তনের জন্য এই যে আমরা ত্বরণটা হিসাব করলাম। এসি এর ডিরেকশন তো সব সময় সেন্টারে না, সব সময় সেন্টারে। এ থেকে বি, এ থেকে বি আসলে বাস্তবে, তোমার তো অনেক দূরে দেখাই ফেলছি, বাস্তবে এটা এ আর এটা বি, বাস্তবে আরো কাছাকাছি, আরো কাছাকাছি, কিন্তু এত কাছাকাছি নিলে তো কিছুই দেখাইতে পারতাম না, পারতাম? এসি এর ডিরেকশন সব সময় সেন্টারে। তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। ওকে, হাফ এ কিউব টি স্কোয়ার, এ কিউব কোথায়? এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 জিরো, কিভাবে? টি টেন্ডস টু জিরো, তোমার হাতে ক্যালকুলেটর আছে? এই যে মমি, তোমার হাতে ক্যালকুলেটর আছে? 0.001 তোলো, তুলে তার 4 করো তো, 4 করে দেখো তো কি আসে, 4 করে দেখো কি আসে। গুড, এই তো। এবার আসো, এবার আসো কেন্দ্রমুখী বল, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কেন্দ্রমুখী বল।
এটা নিয়ে পরে আরো কথাবার্তা আছে, কেন্দ্রমুখী বলের রাশিমালা। দেখো ত্বরণ পড়ে ফেলছি, তার সাথে কেন্দ্রমুখী বলের রাশিমালা ফ্রি। কেন্দ্রমুখী বলের রাশিমালা, একটা বস্তু বৃত্তপথে ঘুরতেছে, তো যে বস্তুটা বৃত্তপথে ঘুরছে তার কি ভর নেই? ভর কি নেই? ভর আছে কিনা? একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তার কি ভর নাই? আছে। তাহলে ভর যদি থাকে তো তার ভরের মান এম। এম বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘুরছে, ধরো এই পয়েন্টে তার বেগ ভি। কিন্তু এবার আমরা কি দেখলাম, তার একটা ত্বরণ কেন্দ্রের দিকে আছে, কেন্দ্রমুখী ত্বরণ, কি নাম? এসি। তাহলে ভর কত? এম। ত্বরণ কত? এসি। তো ভরের সাথে ত্বরণ গুণ দিলে তো একটা বল পাওয়া যাচ্ছে কেন্দ্রের দিকে। ভরের সাথে ত্বরণ গুণ দিলে তো একটা বল পাচ্ছি আমরা, কোন দিকে? কেন্দ্রের দিকে। এই যে সেন্টারের দিকে একটা বল পাচ্ছি, তাহলে সেন্টারের দিকে এই যে বলটা, সেই বলের নামই হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলকে এফসি দিয়ে লেখা হয়। এফসি ইকুয়াল টু হবে কি? এম এসি, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, এম ভি ওমেগা। এই তো এটা হবে কেন্দ্রমুখী বলের রাশিমালা। হয়ে গেল, কেন্দ্রমুখী ত্বরণের সাথে কেন্দ্রমুখী বল ফ্রি পেয়ে গেলাম। বুঝছো? কেন্দ্রমুখী বলের ডিরেকশন সবসময় কেন্দ্রের দিকে। এই যে যখন বস্তু এই পয়েন্টে আসছে, ধরো যখন বস্তু এই পয়েন্টে, তখন কেন্দ্রমুখী ত্বরণ এইদিকে, এই বরাবর কেন্দ্রমুখী ত্বরণ, বলটাও এই বরাবর, বলের ডিরেকশনটাই হবে এই বরাবর। এই যে এই পয়েন্টে বলের ডিরেকশন এফসি, এই পয়েন্টে কেন্দ্রমুখী বল ডিরেকশন এফসি। কোনো বস্তুকে বৃত্তপথে ঘুরাইতে গেলে দেখো একটা কেন্দ্রের দিকে বল লাগে, যে বলটা আসলে দিকের পরিবর্তন ঘটায়। ভালো করে এবার ফিল করবা, যে বলটা দিকের পরিবর্তন ঘটায়। তুমি ধরো সুতায় বেঁধে একটা বস্তুকে বৃত্তপথে ঘুরাচ্ছ, সুতায় বেঁধে একটা বস্তুকে বৃত্তপথে ঘুরাচ্ছ। ধরো এই যে সুতা, এই সুতায় কোনো একটা বস্তুকে আমি বাঁধছি, ধরো ধরো এই বস্তুটাকে আমি সুতায় বাঁধছি, যে এই বস্তুটাকে বাঁধছি যেখানে। এবার এটাকে আমি বৃত্তপথে ঘুরাবো এইভাবে, সুতায় বেঁধে দেখো এইভাবে বৃত্তপথে ঘুরাবো, এইভাবে বৃত্তপথে ঘুরতেছে, মানে সুতায় বেঁধে এভাবে এভাবে ঘুরাইতেছে। তাহলে বৃত্তপথে ঘুরতেছে, আমি একটু জুম মানে স্লোলি দেখাই, তো স্লোলি বৃত্তপথে যদি ঘোরে, এই যে এভাবে দেখো, ভালো করে দেখো, এইভাবে বৃত্তপথে ঘুরে আসতেছে, এইভাবে বৃত্তপথে ঘুরে আসতেছে। এই দড়ি দিয়ে টেনে ধরে না রাখলে ঘুরাইতে পারতা? বলো তো, একটা বস্তুকে দড়ি দিয়ে না বেঁধে ঘুরাও তো দেখি, ঘুরাও ঘুরাও ঘুরাও, দড়ি দিয়ে না বেঁধে ঘুরাবা, ঘুরাও, পারবা? না, পারবা না। দড়ি দিয়ে বেঁধে ঘুরানো লাগবে, দড়ি দিয়ে বেঁধে ঘুরানো লাগবে। ধরো তুমি এই যে আঙ্গুলে এই যে সুতায় বেঁধে এইভাবে ঘুরাইতেছ, এইভাবে একটা বৃত্তপথে ঘুরাইতেছ, তাহলে আঙুলে বেঁধে সুতা দিয়ে বেঁধে ঘুরাচ্ছ না? না বেঁধে ঘুরাইতে পারবা? তো দেখো প্রত্যেকটা পয়েন্টে এই সুতাটা কেন্দ্রের দিকে টানতেছে, এটা সেন্টার না? প্রত্যেকটা পয়েন্টে এই বস্তুটাকে কেন্দ্রের দিকে টানতেছে, এই যে কেন্দ্রের দিকে, এই যে দড়ির টান বল, এই টান বলটাই আসলে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল দিচ্ছে, কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে। যদি কেন্দ্রের দিকে টেনে ধরে না রাখা হয়তো স্পর্শক বরাবর এভাবে ছিটকে চলে যেত, এভাবে স্পর্শক বরাবর ছিটকে চলে যাইতো। তো স্পর্শক বরাবর আমি ছিটকে যাইতে দিব না, স্পর্শক বরাবর এভাবে ছিটকে যাইতে দিব না, টেনে ধরে ওকে ঘুরাবো। তারপরে এবার একটু পরে যখন এই পয়েন্টে, তখন আবার টেনে ধরে রাখা হয়েছে, একটু পরে যখন এই পয়েন্টে টেনে ধরে রাখা হয়েছে, একটু পয়েন্টে এই পয়েন্টে টেনে ধরে রাখা হয়েছে, একটু পরে এই পয়েন্টে টেনে ধরে রাখা হয়েছে। বুঝছো? তাহলে কোন দিকে টেনে ধরে রাখছি বলো তো? কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে। ও ছুটে চলে যাইতো, যদি টেনে ধরে না রাখতাম এভাবে ছুটে চলে যাইতো, টেনে ধরে না রাখলাম এভাবে ছুটে চলে যাইতো। তো ছুটে যাইতে দিব না আমি, কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছি। এই যে টেনে ধরে রাখলাম যে বল দিয়ে, এই বলটাই এই যে কেন্দ্রমুখী বল। বুঝছো? এই কেন্দ্রমুখী বলটা দিয়েই আমি ঘুরাইতে পারতেছি, কেন্দ্রমুখী বল না দিলে ঘুরাইতে পারতাম না। তো কেন্দ্রমুখী বলটা দিচ্ছি কার মাধ্যমে? দড়ি দিয়ে টানের মাধ্যমে, দড়ি দিয়ে টেনে ধরে রাখছি তার মাধ্যমে। ক্লিয়ার? তাহলে কেন্দ্রের দিকে বলটা পাচ্ছে কিভাবে, বোঝা গেছে? দেখো এই টান বলটার জন্য দিকের পরিবর্তন ঘটছে, না হলে ঘটতো না। যেমন তুমি দেখো, মনে করো একটা বস্তু, সুন্দর করে খেয়াল করবা,
খুবই সুন্দর জিনিস। একটা বস্তু ধরো এই বরাবর যাচ্ছে, তুমি ওরে চাও বৃত্তপথে ঘুরবে, ও যেন এই বরাবর না যায়, ও যেন বৃত্তপথে ঘোরে। তাহলে তুমি কি করবে জানো? ওকে কন্টিনিউয়াসলি ওর বেগের সাথে লম্বভাবে ধাক্কা দিবা, কন্টিনিউয়াসলি বেগের সাথে লম্বভাবে ধাক্কা দিবা। এই যে বেগ, এই বেগের সাথে লম্বভাবে ধাক্কা দিবা, এই যে এই বরাবর ধাক্কা দিবা, লম্বভাবে এই বরাবর ধাক্কা দিবা। দেখো ধাক্কাটা এই বরাবর ধাক্কাটা দিচ্ছ, তো আমি একটু ধাক্কাটাকে সামনে আরেকটু আগাই দিই, এই যে ধাক্কা দিচ্ছ, তাহলে দেখো যাইতে চাই এই বরাবর, তুমি ধাক্কা দিলে এই বরাবর, যাইতে চাই এই বরাবর, ধাক্কা দিলে এই বরাবর, তাহলে কি হবে? না যাবে এই বরাবর, না যাবে আবার এই বরাবর, যেহেতু এইদিকে যাচ্ছিল তুমি এই বরাবর ধাক্কা দিচ্ছ, তাহলে সাথে সাথে তার এইদিকে দৌড় দিবে না। সে কি হবে? সে কি হবে? এরকম কোন একটা দিকে যাবে, এরকম কোন একটা দিকে যাবে, এই বরাবর কোন একটা দিকে যাবে। একটু পরে ধরো এই পয়েন্টে গিয়ে হাজির হইল, তুমি কি করলা? তুমি কি করলা ওরে? একটু পরে যখন এই পয়েন্টে গিয়ে হাজির হইল, তুমি বললা এখানে আসছিস কেন, যা কেন্দ্রের দিকে ঘর। ঘোরার জন্য তুমি কি করবা? আবার বেগের সাথে, এই যে বেগের দিক, এই যে বেগের দিক, তুমি কি করবা? বেগের সাথে আবার লম্বভাবে আবার একটা ধাক্কা দিবা। তাহলে বেগের সাথে লম্বভাবে আবার একটা ধাক্কা দিবা, বেগের সাথে লম্বভাবে আবার একটা ধাক্কা দিবা। এই যে দেখো লম্বভাবে একটা ধাক্কা দিছো। এবার একটু পরে দেখো এই বরাবর যাইতে চাই, এই বরাবর যাইতে চাই, এই বরাবর ধাক্কা দিছো, তাহলে ও বেগে একটু পরে এই বরাবর আসবে, একটু পরে এই বরাবর আসবে, এই বরাবর ধরো এখানে এসে হাজির হইল, এখানে। তাহলে আবার তুমি বেগের সাথে ধাক্কা দাও লম্বভাবে, তারপরে একটু পরে এই বরাবর আসবে, এখানে আসলো, আবার বেগের সাথে লম্বভাবে ধাক্কা দাও, লম্বভাবে ধাক্কা দাও, তারপরে আবার এই বরাবর আসলো, ঠিক আছে। এবার আবার বেগের সাথে লম্ব বরাবর ধাক্কা দাও, লম্ব বরাবর ধাক্কা দাও। এই বুঝতে পারতেছো কি হচ্ছে? একটু পরে আবার এখানে আসবে, একটু পরে এখানে আসবে, একটু পরে এখানে আসবে, একটু পরে এখানে, 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 একটু পরে এখানে। দেখো তো কি হইল? বুঝলা কি হইল? পথটা কেমন হয়ে গেল? একটা বৃত্তপথ হয়ে গেল না? হ্যাঁ তাই তো। তাহলে বৃত্তপথে ঘোরানোর জন্য ওকে কন্টিনিউয়াসলি আমার কোন দিকে ঠেলা লাগছে? যেমন ধরো তুমি পড়াশোনা করো না, তো তোমাকে কি করা লাগে? তোমার মা বাবা সারা দিন পড়াশোনার কথা বলে না, যে পড়তে বয়, পড়তে বয়, পড়তে বয়। তো ওটাই ওর কি ব্যাপার, যে তুমি চলে যাচ্ছ খেলতে, ঠিক আছে। তোমার আম্মা কি করছে? এভাবে একটা গুতা দিয়ে বলছে যা পড়তে বয়। আবার তুমি একটু পরে পড়তে পড়তে আবার চলে যাচ্ছ খেলতে। তোমার আম্মা সবসময় তোমার কেন্দ্রের দিকে ঠেলতেছে, যা পড়াশোনা শুরু কর। তাহলে তুমি আবার কি করলা? আবার একটু পরে এই বরাবর চলে যাচ্ছিলা, আবার তোমার দিচ্ছে ধাক্কা। তাহলে এভাবে তোমাকে সবসময় দেখো সেন্টারের দিকে, এই যে সেন্টার হচ্ছে পড়ালেখা, সবসময় তোমার পড়ালেখার দিকে ঠেলা লাগতেছে, দেখছো? সবসময় পড়ালেখার দিকে তোমার ঠেলা লাগতেছে। তাহলে এই পড়ালেখার দিকে না ঠেললে তুমি তো ঘুরতেছো না, বৃত্তপথে ঘুরতেছো না। এই যে সেন্টারের দিকে তোমাকে ঠেলা লাগতেছে, বল দিয়ে ঠেলা লাগতেছে প্রত্যেকটা পয়েন্টে। দেখো তো বলের ডিরেকশনগুলা, এই যে ধাক্কাগুলা কোন দিকে দেওয়া হয়েছে, দেখো তো কোন দিকে, কোন দিকে দেওয়া হয়েছে? কেন্দ্রের দিকে। এই যে ধাক্কাটা, এটাই কেন্দ্রমুখী বল, এটাই কেন্দ্রমুখী বল। তাহলে ওই ধাক্কাটা আমরা কিভাবে দিচ্ছি? যখন সুতায় বেঁধে বস্তুকে ঘোরাচ্ছি, যখন সুতায় বেঁধে বস্তুকে ঘোরাচ্ছি, যে সুতায় বেঁধে যখন ঘোরাচ্ছি, ঠিক আছে। ধরো এই ক্যালকুলেটরটাকে আমি এইভাবে বাঁধলাম, বেঁধে এই ক্যালকুলেটরটাকে আমি ঘোরাচ্ছি, এই যে এইভাবে বৃত্তপথে ঘোরাচ্ছি, দেখো এইভাবে বৃত্তপথে ঘোরাচ্ছি। তার মানে কি, এই যে এই বরাবর ছিটকে চলে যাইতে চাই, ছিটকে চলে যাইতে চাই, আমি টেনে ধরে রাখছি, আই বৃত্তপথে আই, সবসময় বৃত্তপথের দিকে ঘুরবি, বৃত্তপথ থেকে যাবি না, এইভাবে টেনে ধরে রাখছি। এই যে টেনে ধরে রাখছি, কোন দিকে টেনে ধরে রাখছি? কেন্দ্রের দিকে। বোঝা গেছে? জি থাকবে না? জি তো থাকবে, জি থাকবে, সমস্যা নাই। এখানে জি এর কোনো কথাবার্তা বলি নাই, এখানে জি আছে কি না আছে সেটা আমরা পরে দেখব, এখানে আপাতত জি চিন্তা করো না। এই হচ্ছে ব্যাপার। তাহলে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী ত্বরণ বোঝা গেছে? কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এটা হচ্ছে এফসি, এম ভি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, আর এম ভি ওমেগা। এই তাহলে এবার চলো আমরা কয়েকটা ম্যাথ করবো। এবার মোটামুটি আমাদের সূত্র সব হয়ে গেছে। ম্যাথ নম্বর 1 নম্বর ম্যাথ। একটি বস্তু
ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে বৃত্তপথে ঘুরছে। 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। 2 সেকেন্ডে সবগুলো ত্বরণ নির্ণয় করো। সবগুলো ত্বরণ বৃত্তপথে ঘুরলে সবগুলো ত্বরণ কত বেগে ঘুরছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, সবসময় 5 মিটার পার সেকেন্ড। তাহলে তো মানের কোনো পরিবর্তন নেই। তাহলে তো এটি অর্থাৎ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন অর্থাৎ স্পর্শী ত্বরণ এটি মানের পরিবর্তনের জন্য এর জন্ম। তাহলে এটা তো শূন্য হবে, এটি হবে শূন্য। আর মজার ব্যাপার হচ্ছে এটি যদি শূন্য হয় এটি এর সাথে আলফার সম্পর্ক, এটি ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 0, কারণ এটি ইকুয়াল টু আর আলফা। বুঝছো? এভাবে ভাবনা চিন্তা করে ফেলবা। বৃত্তপথে ঘুরতেছে, তো বৃত্তপথে ঘুরলে তো দিকের পরিবর্তন হচ্ছে, তাহলে তো এসি থাকবে, এসি থাকবে। আর নিট ত্বরণ হবে এসি আর এটি এর লব্ধি। যেহেতু এটি 0, তাহলে নিট ত্বরণটাই তো এসি হবে, কেন্দ্রমুখী ত্বরণ এসি এর মানটাই তো নিট ত্বরণ হবে। বুঝতে পারছো? এভাবে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে ফেলতে হবে। আসো এবার খাতা কলমে করি। বৃত্তপথে ঘুরছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এই যে বেগ ভি কত? 5 মিটার পার সেকেন্ড, আর ব্যাসার্ধ আর 2 মিটার। বেগের মান সবসময় 5, 5 10 হচ্ছে না, 5 5ই আছে। তাহলে আমি যদি এখন ত্বরণ বের করি এটি, তাহলে ডি ভি ডিটি বেগের মানের পরিবর্তনের জন্য আসো দেখি সমীকরণটা দেখি। ভি এর সমীকরণ 5, 5-এর সাথে কোনো টি নেই, ধ্রুবক। তাহলে ধ্রুবককে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়? কত হয়? এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এখানে কোনো টি আছে, উত্তর কি? নো। নো হলে 0, ত্বরণ 0। তাহলে এটি 0। এটি কিন্তু আরেকটা ভাবে বের করা যায়। কিভাবে? এটা তো সমবেগ রে ভাই। ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, সমবেগ। সমবেগে এস ইকুয়াল টু ভিটি, একটাই সূত্র, তাই না? সমবেগে, সমবেগ, সমমানের বেগ। তাহলে সমমানের বেগে তো কোনো ত্বরণ থাকে না রে ভাই। সমবেগে আমরা ছোটবেলায় কি পড়ে আসছি? সমবেগে ত্বরণ শূন্য। তাহলে এটি শূন্য, এটি শূন্য। বাট এসি তো থাকবে, হ্যাঁ থাকবে। এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। যে কোনো পয়েন্টে, যে পয়েন্টে এসি এর মান লাগবে সেই পয়েন্টের ভি এর মানটা বসাই দিবা। তো ভি এর মান তো সবসময় 5, তাহলে 5 স্কোয়ার ডিভাইডেড বাই আর 2 মিটার, 25/2 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার না, কিন্তু এটা কিন্তু এ। এবার এ নিট, নিট নিট রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এটি তো 0, এটি তো 0, তাহলে এটা 12.5ই থাকবে, কারণ এটি 0। এবার আসো আলফা, আলফার মান। আলফা অনেকভাবে বের করা যায়। তাহলে প্রথমে আসো, এটি যেহেতু বের করে ফেলছো, এটি ইকুয়াল টু আর আলফা। ওকে, এটি এর মান 0, আর এর মান 2 আলফা। আলফা শূন্য, আলফা শূন্য, ঠিক আছে? আলফা শূন্য। অর, অর আলফা হচ্ছে ওমেগার পরিবর্তনের হার, ডিডিটি অফ ওমেগা। ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান 5, আর এর মান 2, 5/2 রেডিয়ান পার সেকেন্ড। নাও ওমেগাটা বসা এখানে, ডি ডিটি ওমেগা। ওমেগা মানে 5/2, 5/2 তো ধ্রুবক, এর সাথে তো কোনো চলক টি নেই। টি তো নেই, টি আছে নো। উত্তর কি? নো। নো হলে 0, 0। আর আরেকটা নিয়ম, আরেকটা নিয়ম হচ্ছে বুঝে বুঝে। সেটা হচ্ছে ওমেগার মান 5/2 রেডিয়ান পার সেকেন্ড না রে ভাই? বলো তো, ওমেগার মান তো সবসময় এটা, এ তো ধ্রুব মান, ধ্রুব মান। ওমেগার পরিবর্তনের হার ধ্রুব মান মানে সমবেগ, সমকৌণিক বেগ। তো সমকৌণিক বেগ হলে ত্বরণ কত হয়? আলফা কত হয়? 0, তাই হয়েছে 0। গুড। এবার সেম ম্যাথটা তুমি করবা, শুধু পার্থক্য হচ্ছে ভি এর জায়গায় 5 মিটার পার সেকেন্ডের জায়গায় 5t মিটার পার সেকেন্ড, 5t। 2 নম্বর, বৃত্তপথে বেগ
ভি ইকুয়াল টু 5t মিটার পার সেকেন্ড। 5t বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ 2 মিটার। তো টি ইকুয়াল টু 2 সেকেন্ডে আবারও সবগুলো ত্বরণ। এবার আসো একটু দেখি মুখে মুখে আগে অ্যানালাইসিস করি। ভি ইকুয়াল টু 5t, হ্যাঁ ভি ইকুয়াল টু 5t, তো টি এর মান চেঞ্জ হলে তো বেগের মান চেঞ্জ হবে। এবার তো এটি আছে, এবার তো এটি 0 না, বোঝা গেল কি অ্যানালাইসিস করলাম? এবার তো এটি 0 হবে না, বৃত্তপথে বস্তু ঘুরছে, ব্যাসার্ধ আর 2 মিটার। তাহলে এই পয়েন্টে ভি 5t, বেগের মান 5t, টি এর উপর ডিপেন্ড করে। তো টি এর উপর ডিপেন্ড করলে এবার তো মানের পরিবর্তন হচ্ছে। তাহলে দেখি তো এটি ইকুয়াল টু সমীকরণ বসায় ডিডিটি ভি, মানের পরিবর্তনের জন্য এর জন্ম। এর জন্ম কেন? মানের পরিবর্তনের জন্য। ভি 5t, এইবার 5t, 5 গেল ধ্রুবক গেল বাইরে, টি আছে আছে কয়টা? একটা। তাহলে টিকে টি এর সাপেক্ষে করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আরেকটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে তুমি যদি সূত্র দিয়ে করতে চাও, সূত্র দিয়ে, সূত্র দিয়ে কেমনে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি ইউ 0, ঠিক আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার 1। ভি এর সমীকরণে 5t, টি এর পাওয়ার কত? 1 1, তুলনা করো, এ ইকুয়াল টু 5, মানে এটা সমতরণ, সমতরণ। তো সমতরণে এই যে ত্বরণটা এইভাবে বের করা যায়, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি হচ্ছে শেষ বেগ, ভি এর সমীকরণ হচ্ছে এটা। তাহলে টি কয় সেকেন্ডে বসে? 2 সেকেন্ডে। বসাও তো 2, বসাও 2 বসাও। এই যে এই আমি বেগ বের করি, আদি বেগ আর শেষ বেগ ইউ বের করি। 5t, তাহলে 5 ইন্টু টি 0, আদি বেগ 0। ভি ইকুয়াল টু 5t, 2 সেকেন্ড, 5 দুগুণে 10, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 বিয়োগ 0 ভাগ 2, এই যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? এই যে রৈখিক ত্বরণ যেটা আমরা বের করি না, ওইটাই আসলে এটি। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ওইটাই এটি। ওকে, এবার আসো এসি। এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো ভি ইকুয়াল টু 5t, ভি ইকুয়াল টু 5t, 5t তার স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখো এসি কিন্তু কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট না। কেন? কারণ টি এর মানের সাথে সাথে এসি এর মানটা চেঞ্জ হবে। কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কোনো পয়েন্টের বেগের বর্গ ডিভাইডেড বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ। যে পয়েন্টে কেন্দ্রমুখী ত্বরণ বের করবা ওই পয়েন্টে বেগের বর্গ ডিভাইডেড বাই আর। তো এবার দেখো 5t না, প্রত্যেকটা পয়েন্টে তো বেগের মান চেঞ্জ হচ্ছে রে ভাই। তো প্রত্যেকটা পয়েন্টে বেগের মান চেঞ্জ হলে আমি চাই 2 সেকেন্ড পরে, তাহলে টি 2 সেকেন্ড বসাবো, বসায় বেগ পাবো, দেন আমি এসিটা বের করবো। আমার তো টি কয় সেকেন্ডে বসে? 2 সেকেন্ডে। তাহলে 5 টি এর মান 2 ডিভাইডেড বাই আর এর মান 2, উপরে এটার স্কোয়ার। তাহলে 5 5 25, দুগুণে 50, 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আসো এ নিট। এবার তো দুটোই আছে, এটি স্কোয়ার এসি স্কোয়ার, রুট ওভার এটি, এটি যে এটা এটি, এটি হচ্ছে 5 আর এসি 50, 50 স্কোয়ার 5 এর স্কোয়ার, দেখি কত হয়। 50 এর বর্গ যোগ 5 এর বর্গ, 5 5 25, রুট ওভার অ্যান্সার 50.24, 50.249 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। দাদা এসি তো সমতরণ হওয়ার কথা, কারণ একই হারে দিকের পরিবর্তন হয়। মাইক দিব, একই হারে কোনোদিন দিকের পরিবর্তন হয় নাকি? একই হারে মানের পরিবর্তন হয়। টি এর মানকে 1 2 3 যে কোনো বসাতে পারবো? টি এর মান না, কেন বসাতে পারবা? টি তো আমাদের বলেই দিছে কোশ্চেনে 2 সেকেন্ডে সবগুলো ত্বরণ বের করো। সাইকেলের বইগুলো শুধু প্র্যাকটিস করলে যথেষ্ট হবে? যথেষ্ট তো হবে যদি প্র্যাকটিস করতে পারো। সার্কেলের যে কোনো পজিশনে এসি আর এফসি সবসময় সমান তো না। এসি মানে ত্বরণ আর এফসি মানে বল, তো দুটো সমান কেন হবে? একটা তো ভরের সাথে গুণ করবো, এটা কেমন কথা? টি এর পাওয়ারটা আবার বুঝাবেন, টি এর পাওয়ার এমআই আবার বুঝাবেন। টি এর পাওয়ার কি? ভি এর সমীকরণে টি এর পাওয়ার 1,
ভি এর সমীকরণে টি এর পাওয়ার 1, তাহলে তো সমতরণ। সমতরণ চেনার উপায় কি? সমীকরণ দেখে চেনার উপায় কি? এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর ভি ইকুয়াল টু 5t, মিলাও মিলাও মিলাও, মিলাইলে তো হয়ে যায়, টি টি মিলে গেল। আচ্ছা, টি এর পাওয়ার 1, টি এর পাওয়ার, আরে এটা তো সমতরণ। ঠিক আছে, এভাবে মিলানোর পরে এভাবে চিৎকার করে উঠবে, আরে এটা তো সমতরণ। ওকে, তাহলে এ নিট হয়ে গেল। এবার আসো তো আলফাটা বের করো তো নিজেরা, আলফা বের করো। যখন এটি বের হয়ে গেছে তখন মনে করবে আলফাও বের হয়ে গেছে। কেন? কারণ এটি ইকুয়াল টু আর আলফা, এটি ইকুয়াল টু আর আলফা। তাহলে এটি হচ্ছে 5, আর এর মান 2 আলফা, তাহলে আলফা 5/2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কেন এটি এর মান এটা নিয়ে বসালাম? এটা কয় সেকেন্ডে ছিল? 2 সেকেন্ডে, তাই না? 2 সেকেন্ডে ওই মানটা নিয়ে এখানে বসালাম, আলফার মানটা পাইলাম। আর একটা ভাবে করা যায়, অর করো তো, অর অর করো, অর ওমেগা বের করে করো। আলফা ইকুয়াল টু ডি ডিটি অফ ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান কত? 5t ডিভাইডেড বাই 2। তো বসাও ওমেগার সমীকরণ, বসাও ডি ডিটি ওমেগা 5/2t, 5/2 বাইরে চলে আসলো, টি কে টি এর সাপেক্ষে করলে 1, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো হয়ে গেছে কিনা, বোঝা গেছে? এবার অর আর একটা মেথড আছে, করো তো দেখি তোমরা। দিক কিভাবে পরিবর্তন হয় একটু বুঝান। দিক পরিবর্তন বুঝালাম না এতক্ষণ? কি বুঝালাম? দিক পরিবর্তন দিয়েই তো এই সূত্রটা আমি পাইলাম। দিক পরিবর্তন দিয়ে ডেরিভেশন করে আগে কি করলাম, আগের স্লাইডগুলোতে করেই তো এই সূত্রটা পাইলাম। এবার যখন ম্যাথ করবা তখন এই সূত্র দিয়ে করবা, যখন ম্যাথ করবা তখন তো এই সূত্র দিয়ে করবা। ওকে, ত্বরণ বের করতে বললে কি সবগুলো মান বের করতে হবে? যা চাইবে সব বের করতে হবে, ঠিক আছে? ওকে, এবার এটা আর একটা মেথড আছে, অর। অর কি? অর হচ্ছে আলফা ইকুয়াল টু, যেমন ওই যে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, তাহলে অতএব আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। আচ্ছা, ওমেগার সমীকরণ তো এইটাই, যে ওমেগা ইকুয়াল টু 5/2t। তাহলে দেখি তো আদিতে ওমেগা নট কত? আদি মানে t0, তাহলে 0। আর কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। আচ্ছা দেখি তো 2 সেকেন্ডে কত? 5/2 ইন্টু 2, তার মানে 5 রেডিয়ান পার সেকেন্ড। দেখি তো বসাই, ওমেগার মান 5, ওমেগা নটের মান 0, কয় সেকেন্ডে বলছে? 2 সেকেন্ডে ত্বরণ 2। আরে মিলে গেল তো, 5/2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বাহ মজা তো, বাহ মজা তো। এবার তুমি আরেকটা ম্যাথ করবা, আরেকটা ম্যাথ করবা, সেখানে কি করবা? ভি ইকুয়াল টু 5t স্কোয়ার, ভি ইকুয়াল টু 5t স্কোয়ার, এটা দিয়ে করবা নিজেরা, এখনই করো। এবং এটা 3টা ভাবেই বের করবা, এটা 3টা ভাবেই বের করবা। করো 3 নম্বর, বৃত্তপথে, বৃত্তপথে বেগ, ভি ইকুয়াল টু 5t স্কোয়ার, বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ 2 মিটার, বৃত্তপথে বেগ এত, বৃত্তপথের ব্যাসার্ধ এত, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে সবগুলো ত্বরণ নির্ণয় করো। টি ইকুয়াল টু 2 সেকেন্ডে সবগুলো ত্বরণ নির্ণয় করো। নাও এইবার দেখি কেমন পারো। এবার ভি হচ্ছে 5t স্কোয়ার, টি এর মানের চেঞ্জ হলে তো ভি এর মানের চেঞ্জ হবে, তাহলে তো এটি থাকবে রে ভাই। এটি ইকুয়াল টু ডিডিটি অফ ভি, ডিডিটি অফ ভি 5t স্কোয়ার, 5 গেল বাইরে, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2t, তার মানে 10t, 10t 10t। এইবার দেখো 10t তোমার কখন লাগবে? এবার এবার মানটা কখন লাগবে? 2 সেকেন্ডে লাগবে। 2 সেকেন্ড বসো, তাহলে এটি 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে 10 ইন্টু 2
20 রেডিয়ান পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? আচ্ছা এবার এবার এটিটা কেমন, এবার এটিটা কেমন, কেমন প্রকৃতি কেমন? আগে এটি কেমন ছিল? 5 কনস্ট্যান্ট, কিন্তু এবার এটি কেমন? বলো বলো বলো। না, তোমাদের পারফরমেন্স লো হয়ে গেছে, তোমাদের পারফরমেন্স লো হয়ে গেছে। ডিফারেন্ট তো বুঝলাম, কেমন ডিফারেন্ট কি বলে এটারে? এটি 10টি অসমতরণ। হ্যাঁ, এতক্ষণ লাগে, এতক্ষণ লাগে। অসমতরণ, টি টি এর মান বসাইলে এটি এর মান চেঞ্জ হবে। তাহলে এই ত্বরণটা কেমন ত্বরণ? অসমতরণ। এবার অসমতরণ, কি ত্বরণ? অসমতরণ। আচ্ছা তাহলে এবার এই সূত্র দিয়ে করো তো। অর অর এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। করো আদিবেগ ইউ, এই যে ভি এর সমীকরণ, ভি ইকুয়াল টু 5t স্কোয়ার। তাহলে এখান থেকে আদিবেগ ইউ পাবো, টি এর মান 0 বসাইলে 0, আর ভি এর মান কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। বসাই 5 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 5 20 মিটার পার সেকেন্ড। তাহলে বসাও এবার 20 বিয়োগ 0, 2 সেকেন্ডে ভাগ 2, তাহলে 20 ভাগ 2 10, ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি, এই যে এটি এর মানটা বের করলাম। হ্যাঁ কি হলো এটা? হাই হাই, এটা কি হলো? এটি এর মান 20 10, কি হলো এটা? দেখি কে বলতে পারে। বা এটা তো সমতরণের জন্য। এই যে কে যেন এটা, দেখি 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 নামটা পড়ি, রাহিনুল ইসলাম। গুড, এই তো ঠিক আছে, রাহিনুল ইসলাম। হ্যাঁ আমি দেখো আগে তো এটা করছিলাম। হ্যাঁ করছিলাম কেন? কারণ দেখো সমতরণ, সমতরণ টি এর পাওয়ার 1 ছিল, সমতরণ 5 ধ্রুব একই আসছিল, টি এর পাওয়ার 2 ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে পড়ে। দেখো তো এই সূত্রে পড়ে ইউ প্লাস এটি, টি এর পাওয়ার 1 বেগের সমীকরণে টি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 2, তাহলে তো এটা হবে না। এটা তো সমতরণের সূত্র, এটা তো এখানে করাই যাবে না। তাহলে অসমতরণ একটা মাত্র উপায় আছে, একটা মাত্র উপায়। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। চারটা সূত্র কখন খাটে? সমতরণ হলে খাটে। এটা কি সমতরণ? এটা খাটানো যাবে এবার? তো তুমি এটা খাটাইতে গিয়েই তো বিপদ করছো। খবরদার এই সূত্র আর খাটবে না, বুঝে খাটাইতে হবে। কখন কোনটা খাটবে বুঝে খাটাইতে হবে। তাহলে ভাই এখানে করার উপায় কি? করার উপায় একমাত্র ডিফারেন্সিয়েশন, এছাড়া তো আর কোনো উপায় নেই। ডিফারেন্সিয়েশনই করছি। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো এসি, এসি ভি স্কোয়ার বাই, তো খুবই সহজ। যে পয়েন্টের এসি বের করতে পারে সেই পয়েন্টে বেগটা বসাই দিবা। তো ভি এর সমীকরণটাই বসাই দিই একবারে, 5t স্কোয়ার তার স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে 5 2 স্কোয়ার তার স্কোয়ার, আর এর মান 2। তাহলে 2 এর বর্গ 4, 4 গুণ 5 তার বর্গ ভাগ 2, 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার এ নিট রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, রুট ওভার 200 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে 200 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, রুট ওভার অ্যান্সার 200.99, 200.997 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট। ওকে, এবার আলফা, যখন এটি বের হয়ে যাবে মনে মনে চিন্তা করবে আলফাও বের হয়ে গেছে। এটি কত? সরি 20। তাহলে এটি ইকুয়াল টু আর আলফা 20, আর এর মান 2, আলফার মান 10 একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তারপর কি অর 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 আলফা ডিডিটি অফ ওমেগা। এভাবে করা যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে। তো ওমেগা কত? ভি ইকুয়াল টু ওমেগা, আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর।
ভি এর মান 5t স্কোয়ার, আর এর মান 2, তাহলে 5/2 ডি ডিটি 5/2 টি স্কোয়ার, 5/2 গেল বাইরে, 2t, 2 কাটাকাটি, তাহলে কত 5t, কয় সেকেন্ডে লাগবে তোমার 2 সেকেন্ডে, তাহলে 5 গুণ 2 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার অর করো, আলফা ইকুয়াল টু, এবার শেষ কৌণিক বেগ আদি কৌণিক বেগ ডিভাইডেড বাই টি, করো এবার। বলো 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 বলো, এবার হবে? এবার হবে না, এবার হবে না, কেন? এটা সমকৌণিক ত্বরণের সূত্র, এটা সমকৌণিক ত্বরণ। দেখো তো 5t না, এটা তো অসমকৌণিক ত্বরণ, অসমকৌণিক ত্বরণ। এবার তুমি সমকৌণিক ত্বরণের সূত্র, ঠিক আছে, যার মধ্যে যে জিনিস খাটবে না তার মধ্যে যদি সেই জিনিস খাটাও তাহলে কি হবে? হবে না। যেখানে যে সূত্র খাটবে না সেখানে তুমি যদি সেই সূত্র খাটাইতে যাও তাহলে হবে? হবে না। এটাই হচ্ছে কথা, বুঝতে পারছো? তাহলে আজকে যা পড়াইলাম এই জিনিসগুলো আবার দেখবা, ঠিক আছে? দেখবা তোমরা, মানে ধরো একটু পড়াশোনা রেগুলার করো, কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করো, বুঝছো? ধরো আমাদের অফলাইনের স্টুডেন্টরা ওরা কিন্তু খুব ভালো পড়াশোনা করে, সত্যি কথা, কিন্তু তো অনলাইনেও কিন্তু পড়াশোনা করতে হবে, জোরদার পড়াশোনা, ঠিক আছে? জোরদার পড়াশোনা করতে হবে, জোরদার পড়াশোনা। তোমরা মাঝে মাঝে ধরো ছোট ছোট প্রশ্ন যেগুলো করো, ধরো ভাই এখানে বুঝি নাই, এটা কেমনে হলো আরেকবার বলেন, এটা কোথায় পাইছিলেন, এই জিনিসগুলো আমরা কোথা থেকে ইউজ করি, কোথা থেকে ব্যবহার করি। ধরো কোনো একটা টপিক যখন পড়ি, পুরনো পড়া জিনিসগুলা কাজে লাগাই, আর পুরনো পড়া জিনিসগুলো তুমি যদি ভুলে যাও তাহলে হবে? ধরো ভেক্টর বিয়োগের সূত্র ভুলে গেছো, তাহলে কি লাভ হইল? ঠিক আছে, কোনো কিছু ভুলে যাওয়া যাবে না, মনে রাখতে হবে, রিভিশন দিতে হবে, কিন্তু বুঝছো, ভালো করে রিভিশন দিতে হবে। দিক কেন একই হারে পরিবর্তন হয় না? একজন প্রশ্ন করছো, দিক কেন একই হারে পরিবর্তন হয় না? এই দিকের পরিবর্তন মানে কি? দিকের পরিবর্তন মানে কি? বৃত্তপথে ঘুরতেছে, প্রত্যেকটা পয়েন্টের দিকটা স্পর্শক বরাবর চেঞ্জ হচ্ছে, তো একই হারে দিকের পরিবর্তন হয় না। একই হারে দিকের পরিবর্তন মানে কি? মানে বুঝো আমার পাগল, একই হারে দিকের পরিবর্তন মানে কি? দিকের পরিবর্তন তো দিকের পরিবর্তন, দিকের পরিবর্তন তো দিকের পরিবর্তন, যে দিকের পরিবর্তন হয়ে গেছে, ঘুরলেই দিকের পরিবর্তন হবে। তো একই হারে, এটা এটা বলতে কি বুঝাই? একই হারে দিকের পরিবর্তন বলতে কি বুঝাই? দাদা ভেক্টর বগুড়া এক্সামে মাইনাস পা ওদেরকে বের করে দিবেন? হ্যাঁ দিব দিব, এটা দিব, অবশ্যই দিব, আর একটা পরীক্ষার সুযোগ দিয়ে দিব। ভাই আপনি কোথায় কোথায় অফলাইন পড়েন? রাজশাহী আর বগুড়া। এত কিছু মনে রাখবো কিভাবে? সবাই মনে রাখে, তোমারও মনে রাখতে হবে। দাদা আর একটু পড়ান। না আজকে না, বলেন তো কিন্তু করি না। তুমি কেটা? তোমার কি খুব ভালো লাগবে বের করে দিলে? তোমার কি কোনো শত্রু আছে নাকি? বলো। সৈকত হালদার, হ্যাঁ সবসময় কেন্দ্রের দিকে পরিবর্তন হয়। কেন? কারণ তুমি যখন বৃত্তপথে ঘুরাইতে যাবা, তুমি যদি কেন্দ্রের দিকে বলটা না দাও, ও তো স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে। তাহলে তুমি আসলে ঠেলাটা দিচ্ছ কোন দিকে? কেন্দ্রের দিকে ঠেলাটা দিচ্ছ না, কেন্দ্রের দিকে ঠেলাটা দিচ্ছ না। এখন তুমি যদি মনে করো ভাই আমি কেন্দ্রের দিকে ঠেলা দিব না, তাহলে পথটা বৃত্তাকার হবে না, পথটা ধরো একটা বৃত্তচাপের মতো হবে, কিন্তু পুরো বৃত্তপথ হবে না। ডিফারেন্ট পজিশনে কি এসি সমান? এসি সমানও হতে পারে, আলাদাও হতে পারে। দেখো প্রথম ম্যাথে এসি সমানই ছিল, পরে এসি আলাদা হয়েছে। এসি হচ্ছে, এসি ডিপেন্ড করে ওই পয়েন্টের বেগের মানের উপর। এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ওই পয়েন্টে বেগ যত সেই বেগের মানটা বসাই দিবা, যে পয়েন্টে তোমার ত্বরণটা চাইবে, যে সময় তোমার ত্বরণটা এসি চাইবে সেই সময়ে ভি এর মানটা বসাই দিবা, ভি স্কোয়ার বাই আর, সেটাই পাবা এসি। ওকে, টাটা।